আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক কালানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের লেসন 12 শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা দেখব একটা বিজনেস কার্ড ডিজাইন আসলে কিভাবে করে এবং কোন রুলস আসলে মেইনটেইন করতে হয় এবং আজকে যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইন করব এবং এই বিজনেস কার্ডটা যেহেতু প্রিন্টে যাবে, আমি যেহেতু কোনো একটা ডিজাইন করছি, সো আগে কিন্তু আমি জানতেছি যে আসলে আমার ডিজাইনটা প্রিন্টে যাচ্ছে নাকি ওয়েব ভার্শনে যাচ্ছে। সো মেক্সিমাম ক্ষেত্রে মেক্সিমাম ডিজাইন প্রিন্টেও যায়, ওয়েবেও যায়। এখন আপনি যে ডিজাইনটা আগেই থেকে জানেন যে এটা মাস্ট প্রিন্ট হবে, লাইক দ্যাট এই বিজনেস কার্ড, দেন বসিওর ডিজাইন, তারপর ফ্ল্যাট ডিজাইন, ইনভাইটেশন কার্ড, দেন মার্ক প্রিন্ট, টি-শার্ট, এই যা কিছু যাবতীয় আছে যেগুলো আমার প্রিন্টে যাবে, আমি আগে থেকেই বুঝতেছি সেটা সবসময় ট্রাই করব ১ম এই CMYK ভার্শনে করতে। আশা করি আপনারা জানেন যে CMYK কি এবং RGB টা কি। ওকে? সো চলুন আগে আমরা ফাইল রেডি করি। যেকোনো কাজের জন্য আমাদের ফাইল লাগবে। এর আগে আমরা কি করেছি? এর আগে আমরা হয়তোবা একটা আর্টবোর্ড নিয়েছি, ইচ্ছামতো সাইজে নিয়েছি। সেখানে আসলে আমাদের এত কিছু মেইনটেইন করতে হয় নাই। বাট যেহেতু এটা প্রিন্টে যাচ্ছে, সো প্রিন্টে মেজারমেন্ট ইস দ্য কিং। ওকে? সো আপনার মেজারমেন্ট যদি ঠিক না থাকে, আপনি যত ভালো ডিজাইন করেন, যত যা কিছু করেন, যত ক্রিয়েটিভ ডিজাইন করেন, আল্টিমেটলি ওটার রেজাল্ট 0 আসবে, কস্ট কাটিং নিয়ে চলে যাবে তখন। দেখা গেল আপনার একটা ডিজাইন করছেন, সেটা হয়তোবা ৪,০০০ পিস, ৫,০০০ পিস প্রিন্ট হবে। ওকে? সো একবার প্রিন্টে দেওয়ার পর কিন্তু খুব ঝামেলা হয়ে যায় এবং প্রিন্ট যখন হচ্ছে তখনও কিন্তু বুঝা যায় না। বুঝতে পারা যায় যখন সেটা কাটিং সেকশনে যাচ্ছে বা ব্লিড সেকশনে যখন যাচ্ছে। তখন যদি দেখা যায় যে আমার ডিজাইনের মেইন পার্টই বাদ পড়ে গেছে কাটিং এর কারণে। তখন কিন্তু অনেক ঝামেলা। সো এই ঝামেলাগুলো আসলে এতটা সিরিয়াস কিছু না। আপনি যেকোনো কাজ করবেন, তার আগে আপনি মেক সিউর করে নিবেন ওই কাজের স্ট্যান্ডার্ড সাইজ কোনটা। যেমন মোটামুটি যে ধরনের জিনিস প্রিন্ট হয়, সবগুলোর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাইজ আছে। যেমন আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করি, হয়তোবা আমরা বিজনেস কার্ড ডিজাইনটা অনেক বেশি পরিচিত। এর জন্য হয়তোবা জানি যে এর সাইজ 3.5/2 ইঞ্চ হবে। কিন্তু এমন তো হইতে পারে যে ক্লায়েন্ট অন্য কোনো সাইজে চাচ্ছে। রেগুলারলি বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে কয়েক রকমের সাইজের হয়, কয়েক রকমের স্টাইলের হয়। সেম জিনিস আপনি হুট করে একটা কাস্টম কাজ পাইলেন। ধরেন বিজনেস কার্ডও না, সেটা ফ্ল্যার ডিজাইনও না, অন্য কোনো কিছুই না, বা হয়তোবা আপনার আমার জানা নেই যে এটার সাইজ আমি কি করব। ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করেন। ১ম কথা হচ্ছে আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে এক্সাক্ট জানতে হবে যে আমার সাইজ কত। এখন আপনি জানি যে বিজনেস কার্ডের সাইজ 3.5/2, বা ফ্ল্যাট ডিজাইন হয়তোবা আমি A4 সাইজে করে সেটাকে হয়তোবা আমি মাঝখান থেকে স্প্লিট করে দিতেছি, বা a lot of things করা যাইতে পারে। বাট ক্লায়েন্ট যে সাইজটা বলছে আপনি সবসময় ট্রাই করবেন ওইটাই করতে। কারণ ক্লায়েন্টের হয়তোবা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন পার্সোনালি হয়তোবা আমার কাছে মনে হইছে যে 3.5/2 সাইজটা আমার কাছে অনেক বড় লাগে। আমি এটাকে আরেকটু ছোট করি। তখন হয়তোবা আমি বললাম যে আপনাকে যে 2.5/1.5 এ করেন। ক্লায়েন্ট যেটা বলবে ওইটাই। আর ক্লায়েন্ট যদি না বলে তখন আমি সবসময় স্ট্যান্ডার্ড সাইজ যেটা ইন্ডাস্ট্রিতে চলে ওইটা মেইনটেইন করব। স্ট্যান্ডার্ড সাইজ কোনটা? এটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা জাস্ট একটু গুগল দেখে নিবেন। গুগলে সার্চ করবেন যে ওই কাজের সাইজেস, স্ট্যান্ডার্ড সাইজ লিখবেন। তাহলে দেখবেন যে ওর মধ্যে থেকে হয়তোবা আপনি ৪-৫ টা সাইজ পাবেন এবং স্ট্যান্ডার্ড সাইজটাও পাবেন। বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে 3.5/2 একটা স্ট্যান্ডার্ড সাইজ। এর ছাড়াও আরো অনেকে অনেক সাইজে করে। বাট সেগুলো কাস্টম ওয়ার্ক। বাট এই যে 3.5/2 ইঞ্চ সাইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এই স্ট্যান্ডার্ডটা আসলে কারা তৈরি করছে এটা অনেক দিন থেকে চলে আসতেছে। আর ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসলে এই সাইজেস স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ভিস্তা প্রিন্ট নামে একটা কোম্পানি আছে, যেটা নাম আপনারা অনেকে শুনছেন। ওইটা না শুনলেও আপনারা 99 ডিজাইনের কথা অনেকেই শুনেছেন। 99 ডিজাইন এবং ভিস্তা প্রিন্টকে বলা হয় ডিজাইনের মাফিয়া এবং ওরা যা বলবে ওরা সেটাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওইটাই করবে। ওকে, সো ভিস্তাপ্রিন্ট মূলত এই প্যাকেজিং থেকে শুরু করে প্রিন্টিং এর যত রকমের সাইজেস আছে সেগুলো ওরা আসলে এই স্ট্যান্ডার্ডটা আসলে ওরা বের করে এবং ওরা বলে বা ওরা রিকমেন্ড করে, কমান্ড দেয়। ওকে, সো অনেক কথা বলছি, এগুলো জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনি নিজে একটু সার্চ করেন হোয়াট ইজ ভিস্তাপ্রিন্ট, হোয়াট ইজ 99 ডিজাইন। আমরা ভিস্তাপ্রিন্ট না জানলেও আমরা 99 ডিজাইনের কথা সবাই জানি, ফ্রিল্যান্সাররা, রাইট? সো এবার আসেন কাজে চলে যাই। আমার এখানে ওয়াইড দিব 3.5 ইঞ্চি, হাইট দিব 2 ইঞ্চি। মানে এটা ইঞ্চিসে যাবে। এতদিন আমরা করছি পিক্সেলে বা হয়তোবা অনেকে পয়েন্টে করছেন। বাট ইঞ্চ ইঞ্চিতে যাবে। এখন এই যত রকমের জিনিস প্রিন্ট হয়, ডিরেক্ট প্রিন্ট হবে, সেগুলো নরমালি ইঞ্চিসে মাপ দেয়া হয়, ফিটে মাপ দেওয়া হয়, ফিট অ্যান্ড ইঞ্চিতেও মাপ দেয়া হয়। আমি রিসেন্টলি বাংলাদেশী কোনো একটা কাজ করেছি যেটা হচ্ছে ফিট অ্যান্ড ইঞ্চিসে। ওকে, আমার ইউনিভার্সিটি একটা অনেক বড় একটা ব্যানার করেছিলাম। ওইটার কাজ ছিল ফিট অ্যান্ড ইঞ্চিতে।
ওকে? করতে পারবেন, মিলিমিটারে করতে পারবেন। যেগুলো ছোট, ছোট ধরনের প্রিন্ট হয় বা মেজারমেন্ট অনেক বেশি শার্প করতে হয়, সেগুলো মিলিমিটার এবং সেন্টিমিটারে হয়। ওকে? সো যে সাইজে হোক আপনাকে ক্লায়েন্ট কিন্তু বলে দিবে আগে। আর তারপর নিচে একটা অপশন আছে ব্লিড, যেটা নিয়ে আমরা হয়তোবা ১ম ক্লাসে কথা বলেছিলাম যে আসলে ব্লিড আসলে কি কাজ করে। ব্লিড যেটা আমি এর আগেও বলেছি যে ব্লিডটা হচ্ছে এক্সট্রা অংশ যেটা ওই কাটিংয়ে বাদ পড়ে যায়। এখন এই যে 3.5/2 ইঞ্চিসের সাথে কতটুকু বাদ পড়বে সেটা হচ্ছে 0.125। এই যে 0.125 সাইজ, এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ ফর বিজনেস কার্ড। অন্য কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়তোবা সাইজ ডিফারেন্ট হবে তখন। সো এটা চারোদিকেই দিতে হবে, মানে আমার চারোদিকে স্কোয়ার যে সাইজটা আছে ওটা চারোদিকে কেটে পড়ে যাবে। দেন আমার আছে অ্যাডভান্স কালার অপশন, যেটা একটু আগে বললাম যে CMYকে দেখে নেবেন, মেক শিওর করে নেবেন। মেক শিওর করার আগে আরেকটা জিনিস দেখবে যে এখানে এই লিঙ্কিং বাটনটা ব্রেক করা কিনা। যদি ব্রেক থাকে তাহলে সমস্যাটা ব্রেক লিঙ্ক বা চেইন্ড করে দিবেন। আর যা আছে সব সেম রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে রাস্টারি ইফেক্টটা 300 পিপিআই করে দিবেন, কারণ এখন আসলে 7 টু আর কি, মানে 72 পিপিআই অনেক ওল্ড মডেল। এটা আমি 2018-19-এর পরে আসলে খুব একটা ইউজ করতে দেখি নাই আমার এক্সপিরিয়েন্স থেকে। এখন হয়তো বা অনেকে ইউজ করতে পারে, বাট এটা এখন আর অতটা ইউজ হয় না। সবাই একটু হাই রেজলিউশনই চায়, ইফেক্টটা রাস্টার ইফেক্টটা একটু বেশি চায়। আমরা জানি হোয়াট ইজ রাস্টার, হোয়াট ইজ ভেক্টর, রাইট? সো দেন ক্রিয়েটে একটা ক্লিক করবেন, করার পরে এই আমার সামনে চলে আসবে আমার বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আর্টবোর্ড। এখন দেখেন এই যে কিছুক্ষণ আগে আমরা যে ব্লিড দিয়েছি, এই যে ফাঁকা জায়গা যেটা, এটা কেটে পড়ে যাবে যখনই আপনি ডিজাইনে যাবে, তখন এই ঠিক এই বরাবর আপনার ব্লেডটা বসবে। এই জায়গার বাদবাকি যা কিছু আছে, যখন ওই যে ব্লেড মেশিন যেটা আর কি, প্রিন্টের ব্লেড, ওইখানে যখন নিয়ে যে ও কাটিংটা করবে, বা কাটিং মেশিন বলে বাংলাদেশে, আরও অনেকে অনেক কিছু বলতে পারে, যারা প্রিন্টে কাজ করে ওরা এক একটা জিনিসের এক এক রকম নাম বলে ওদের সুবিধার্থে আর কি, ওদের বিজনেস পারপাসে। ওকে, সো এটা কেটে বাদ যাবে। সো এখানে আমি আর কোনো হেডেক নিব না। এবার আসেন, এটা জাস্ট আর্টবোর্ড। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। কি নিচ্ছি? ব্যাকগ্রাউন্ড নিতেছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড ড্র করি। যদি স্ট্রোক থাকে স্ট্রোকটা অফ করে দিবেন। মেক শিওর করবেন যে সাইজ এদিক সেদিক আছে কিনা। যেমন আমার এখান থেকে দেখা যাচ্ছে একটু বাহিরে বের হয়ে গেছে, তাহলে এটাকে একদম এই গাইডলাইন বরাবর করে দিব আমি। এটা গেল আমার ব্লিড এরিয়া। এবার এতটুকু জায়গা কেটে পড়ে যাবে। এরপরে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার সেফ মার্ক নিতে হবে। প্রিন্টের জন্য সেফ মার্কটা খুব জরুরি। অ্যাজ এ ডিজাইনার আসলে অনেক বেশি কাজে লাগে এটা। আপনি হয়তোবা সেফ মার্ক দেয়া থাকলে ওর বাইরে তেমন কোনো ভাইটাল বা মানে কি বলবো যে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন রাখবেন না, বা এটা রাখা যায় না বা রাখতে হয়ও না। সো এই কাজটা আসেন এবার আমরা করি। এখন যেকোনো প্রিন্টের কাজ করার আগে ১ম এ যেটা করবেন, এই মেজারমেন্টগুলো খুব সযত্নে করে ফেলবেন। তারপর আপনি ভিতরে যা মন চায় সেসব ডিজাইন করেন। আপনার ইচ্ছা, আপনি অ্যাজ এ ডিজাইনার যা মন চায় তাই করতে পারবেন। আপনার যেটা কনসেপ্ট আসছে মাথায়, বা আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা থেকে, আপনার থিংকিং এর জায়গা থেকে, আপনার ভিজুয়ালাইজেশন এর ওই ফ্যান্টাসির জায়গা থেকে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। কিন্তু এই সাইজ, দেন ভিতরে সেপ মার্ক, এই সব কিন্তু সেম থাকবে। সো এটা আগে বানায় ফেলবে। সো এবার আসেন সেপ মার্ক বানাবো। ভিতরের দিকে একটা সেপ মার্ক দিতে হবে আমার। অনেকে আছে যেটা হচ্ছে কন্ট্রোল R দিয়ে, রুলার দিয়েও অনেকে করে। এটা হয়তোবা আমার মতো, আপনার মতো ডিজাইনার যারা যারা খুব দ্রুত কাজ করতে চায় তারা হয়তোবা এখান থেকে করে ফেলে। এরকম নিয়েও অনেকে কাজ করে। এখন এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যে আমি এই যে সেপ মার্কটা দিলাম আন্দাজে, যে হয়তোবা এটা এক সাইজ নাও হইতে পারে। সো এর বাইরে এই যে সেফ মার্ক, এই যে গাইডলাইন সেফ মার্ক, এর বাইরে কোনো ডিজাইনের ইনফরমেশন যাবে না। বিশেষ করে বিজনেস কার্ডের ক্ষেত্রে ইনফরমেশনটা সব থেকে বেশি জরুরি। এখন বিজনেস কার্ড কেন করে একটা কোম্পানির, যে বিজনেস কার্ড হোল্ড করে, লাইক আপনি আমি কেন করবো? আর একজনকে আমার কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আমাকে খুব ইজিলি রিচ করতে পারে। এই তো। তো এখন দেখা গেল যে আমার ডিজাইনে কেটে গেছে, বা কোনো একটা প্রবলেম হইছে, বা কোনো মানে ইনফরমেশন কেটে গেছে, তখন তো ঝামেলা, রাইট? সো আপনি এভাবে চাইলেও মার্কটা দিয়ে নিতে পারেন, বাট এটা ম্যানুয়াল ওয়ে। এখানে সাইজ একদম অ্যাকুরেট হবে না, এটাই স্বাভাবিক। এর থেকে একটা সহজ অপশন আছে যেটা আসলে আমরা অনেক বেশি ইউজ করি। এভাবেও করা যায়, এভাবে করে দিতে হবে। আল্টিমেটলি যে এটা সাজায় দিতে হবে। সো আসেন একটার পর একটা প্রসেস করি। সো আমি পুরো যে আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডটা নেওয়ার পর উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আপাতত এটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। এটা সিলেক্ট করার পর অবজেক্টে যাবেন, সিলেক্ট করে নিবেন। তারপর পাথে যাবেন। আমরা এর আগে একটা অপশন দেখছিলাম ডিভাইড অবজেক্ট বিলো, যে পাথ লাইনের নিচে যা থাকবে কেটে দিবে, এটা না। দেখবেন উপরে একটা অপশন আছে অফসেট পাথ।
অফসেট পাতে একটা সিঙ্গেল ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এই ভ্যালুটা এরকম আসবে না। আপনার সামনে হয়তোবা 4 বা সামথিং ভ্যালু আসবে অফসেটের ভ্যালুটা। বাট এখান থেকে আপনি অফসেটের ভ্যালু করে দিবেন -0.125। যে সাইজটা আমি ব্লিড নিয়েছিলাম সেম আরেকটা গাইডলাইন আমি করে ফেলবো। জয়েন দেখে নিবেন মিটারে আছে কিনা, মিটার লিমিট 4 আছে কিনা। সবকিছু ওকে থাকলে ওকে ক্লিক করবেন। নরমালি এরকম আপনার একটা মার্কিং চলে আসবে। তো হয়তোবা আপনার কাছে মনে হতে পারে ভাই এখানে কিছুই তো হয়নি। বাট আপনি একটা সিলেক্ট করে এটা দেখে নিবেন, এখানে নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে দিলে আরো ইজিলি বুঝতে পারবেন। এই যে এটা হইছে আমার বিজনেস কার্ড ডিজাইনের সাইজটা, যেটা জাস্ট বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে থাকবে। আর এই যে হোয়াইট কালার যা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু কেটে পড়ে যাবে, এটা কিচ্ছু থাকবে না যখন কাটিংয়ে যাবে। এবার আসেন সেফ মার্ক বা আমার যে ইনফরমেশন মার্ক বা ইনফরমেশনগুলো তো গুলো যাতে কোনো প্রবলেম না হয়, কাটিংয়ের সময়ও যাতে প্রবলেম না হয় বা অন্য কোনো সময় যাতে প্রবলেম না হয় সেটা আমরা করব। সেম ভিতরে যে আমি একটা আর্টবোর্ড নিয়ে সরি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি বা কোনো একটা শেপ নিয়েছি, স্কোয়ার স্কোয়ার না এটা রেক্ট্যাঙ্গেলার আছে মেবি। আচ্ছা, সেটা যাই থাকুক, এটাকে একটু ছড়ায় দেখবেন যে এটা ঠিকমতো হয়েছে কিনা। হয়েছে তারপর কন্ট্রোল জেড ক্লিক করবেন, কন্ট্রোল জেড, তাহলে এক স্টেপ ব্যাক যাবে। এবার আবার এটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে যাবেন, যাওয়ার পর আবার সেম পাথে যাবেন, যাওয়ার পর আবার অফসেট পাথ করবেন। এবার যদি 0.125 সেম থাকবে, সব কিছু ওকে ফাইন, দেন ওকে ক্লিক করবেন। এখানে আর একটা শেপ ক্রিয়েট হবে, এটা কালারটা আর একটু ডিফারেন্ট করে দিই তাহলে আপনারা বুঝবেন। এবার আমার এই বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে যত রকমের কল টু অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন ইনফরমেশন থাকবে, বাটন থাকবে, দেন লোগো থাকবে, নাম থাকবে, বিজনেস নেম থাকবে, এই যা কিছুই থাকুক না কেন এই সব কিছু আমি এই মার্কিংয়ের মধ্যে করব। এখন বলতে পারেন ভাই যে এখন তো এগুলো সরে যাবে, তাহলে এর জন্য তো কন্ট্রোল 2 দিয়ে আপনি লক করে দিবেন। আমার এই গাইডটা থাকবে, এটাও হোয়াইট থাকবে, যেহেতু আমি ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে করতে চাচ্ছি। এটা হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এই দুইটা অপশন বা দুইটা আমার যে শেপ নিয়েছি, শেপ দুইটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তাহলে আমার মাঝখানে এই শেপটা বাকি থাকে। এই শেপটা সিলেকশনে যাবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর দেখবেন এখান থেকে মেক গাইডস নামে একটা অপশন আছে। মেক গাইডসে ক্লিক করলে এটা একটা গাইডলাইন হিসেবে আসবে, জাস্ট গাইডলাইনটা বা গাইড মার্ক বলি আমরা। এই যে স্যান্ড কালার বা আকাশি কালার যে একটা মার্ক আছে, এই মার্কটা হচ্ছে আমার গাইড মার্ক। এর বাইরে আমি কোনো ইনফরমেশন রাখবো না। ডিজাইন যাবে বাট ইনফরমেশনগুলো যাবে না। সো এই সব কিছু যখন আমার সাজানো শেষ, আপনি চাইলে এই গাইডটা লক করে দিবেন। এখন হয়তোবা ডিজাইন করতে গেলে হয়তোবা গাইডটা সরে টরে যেতে পারে, তাহলে কিন্তু অনেক ঝামেলা। সো এর জন্য আগেই এই গাইডটা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করলাম, করার পরে দেখবেন এখানে লক গাইডস নামে একটা অপশন চলে এসেছে। সো লক গাইড ক্লিক করেন, তারপরে এটা আর নড়াচড়া করবেন। এবার আপনি এখানে যা মনে চায় তাই করেন। ওকে, সো এবার আসেন আমরা যা মন চায় তাই করব, ডিজাইন করব, বিজনেস কার্ড ডিজাইন। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট শেপ দিয়ে ডিজাইন করব। এখন দেখেন বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাদের দেশে যেটা হয়, আমরা অনেক রকম ইনফরমেশন দিতে চাই। লাইক কোম্পানি কি সেল করে বা ওই দোকানটা কি সেল করতেছে বা ব্র্যান্ড কি সেল করতেছে, তারপর কতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের অন্তত 20-25টা ছবি, এই সব কিছু দেখবেন একটা বিজনেস কার্ডের মধ্যে রাখে, যেটা আমি হয়তোবা একদম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিছু আমাদের লোকাল বিজনেস কার্ড। এগুলো আসলে না বিজনেস কার্ড হয়, না ফ্লেয়ার বসির হয়। আপনি এই যে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইমেজেস, আপনার বিজনেস পারপাস, বিজনেস গোল, লট অফ ইনফরমেশন, এইগুলো করার জন্য আপনি তখন ফ্লেয়ার ডিজাইন করবেন অথবা ব্রোশিওর ডিজাইন করবেন। ফ্ল্যাট ডিজাইনটা বেসিক্যালি আপনার ইসের উপরে হয়, প্রোডাক্টের উপর বেস করে হয়, আর ব্রোশিওর ডিজাইনটা হয় প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডের উপরে। পুরো ব্র্যান্ড ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের টার্গেট, গোল, অ্যাচিভমেন্ট, এ লট অফ থিংস সে যা যা রাখতে চায়। সো এটা আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে ভাই তুমি বিজনেস কার্ডটা এই পারপসে করবা, আর তোমার এই ইনফরমেশনগুলো যখন করতে হবে তখন তুমি আসলে ফ্ল্যাট ডিজাইনে যাবা, আদারওয়াইজ তুমি ব্রোশিওর ডিজাইনে যাবা। বা এর থেকেও যদি তোমার ইনফরমেশন বেশি হয় তখন তুমি পোস্টার ডিজাইনে চলে যাও। সিম্পল। তখন আসলে আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারলেন যে তোমার এই জিনিস লাগবে। এখন বাংলা ক্লায়েন্টকে এগুলো আসলে বুঝায়া লাভ নাই। সে বলবে যে সব আমার এটার মধ্যে ঢেলে দাও। সো ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টকে যদি আপনি বুঝাতে পারেন, সে যদি স্মার্ট হয় তাহলে তো আসলে সে বুঝবে। এখন তাকে তো আগে বুঝাইতে হবে যে কেন আমি বিজনেস কার্ডের মধ্যে এত ইনফরমেশন কেন দিব না। এর একটাই রিজন যে আপনার বিজনেস কার্ডে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো একটা মানুষ বা আমি যখন হ্যান্ড টু হ্যান্ড পাস করতেছি, বিজনেস কার্ড জিনিসটা আসলে খুবই
কি বলবো যে ক্রুশিয়াল একটা ব্যাপার-স্যাপার, খুবই শার্প ব্যাপার-স্যাপার। কারণ একটু যদি দেখতে ভালো না হয়, তখন আসলে এটা কেউই ক্যারি করে না। দিন শেষে দেখবেন যে এটা ঝালমুড়ির কার্ড হিসেবে ইউজ করা হয়। এখন আপনার বিজনেস কার্ড ডিজাইনটা যত ভালো হবে, ওইটা একটা মানুষ হোল্ড করবে, রাইট? আর বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড জিনিসটা এরকম যে আমি আজকে একজনকে কার্ডটা দিলাম, সে হয়তোবা ৬ মাস পরে আমার কথা এই আগামী ৫ মাস ভুলে যাইতে পারে। ৬ মাস পরে যাওয়ার পরে তার মনে হইছে আমার কাছে তার কোনো একটা প্রয়োজন, বিজনেস ডিল দরকার। দেন সে এই কার্ডটা বের করে ফোন নাম্বারটা ইজিলি পাচ্ছে, ইনফরমেশনগুলো পাচ্ছে, সাথে সাথে কন্ট্যাক্ট করতেছে। এখন আমার তো দরকার নেই এখানে এত ইনফরমেশন দেওয়ার জন্য। তাকে আমি এত ইনফরমেশন দিতে পারি কিভাবে? ওই যে হয় বসিওরে যাও, না হয় ফ্ল্যাট ডিজাইনে যাও। সো আমার কাছে আমি অনেক বিজনেস কার্ড ডিজাইন করছি, যেহেতু ব্র্যান্ড স্টাইল গাইডলাইন নিয়ে কাজ করি। ওভারঅল মানে পুরো একটা ব্র্যান্ডের যত রকমের স্টাইল করতে হয় মার্কেটিংয়ের, এই বিজনেস কার্ড ডিজাইন, বসিওর ডিজাইন, কর্পোরেট আইটেমস ডিজাইন, স্টেশনারি ডিজাইন, মার্কেটিং ডিজাইন, প্রোডাক্ট ম্যানিপুলেশন, এ লট অফ থিংস যেহেতু করতেছি। সো আমি যেটা সবসময় করি যে আমার কাছে যখন ক্লায়েন্ট আসে তখন তাকে আমি বুঝাই যে ভাই তোমার এই জিনিসগুলো লাগবে, কেন লাগবে, এই পারপসে লাগবে, এবং এটার মধ্যে তুমি এটা করতে পারবা, এটার মধ্যে তুমি এটা করতে পারবা না। এখন এরপরে যদি তোমার মনে হয় যে তুমি এটার মধ্যেই সব চাও, তাহলে তোমার একটার মধ্যেই আমি সব করে দিব। চয়েস তোমার কাছে দুইটা অপশন দিচ্ছি আমি। তখন অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট বুঝলো যে না, আমি যার কাছে কাজ দিছি সে হয়তো বা 10 টাকা বেশি নিতেছে, বাট অ্যাকচুয়ালি জানে, কিছু এক্সপিরিয়েন্স আছে তার। সো ক্লায়েন্ট বললেই সেটা যে করতে হবে ব্যাপারটা এরকম না। আবার ক্লায়েন্ট বলছে একটা, আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না। দিন শেষে মাঝামাঝি থাকতে হবে আর কি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আপনার নলেজ রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে, এই ২ টার মধ্যে ব্যালেন্স করার ট্রাই করবেন। সো এইগুলো যখন আপনি করতে পারতেছেন, তখন আসলে ক্লায়েন্ট কমিউনিকেশনটাও আপনার স্ট্রং হবে। ক্লায়েন্টও বুঝবে যে না, এই লোকটা রাইট পারসন, সে আসলে জানে। আমার থেকে অ্যাটলিস্ট কিছু একটা বেশি জানে। আর আমি যদি তখন ওকে বলি যে, "এই আমি তো ৭ বছর ধরে গ্রাফিক ডিজাইন করি, আমি ১০ বছর ধরে গ্রাফিক ডিজাইন করি। আমি কি করি সেটা দিয়ে তার কি দরকার?" তার দরকার হইছে আসলে সে কি চায়, তাই না? সো আপনারও ওই জায়গাটায় প্লে করতে হবে যে, তোমার এই জিনিস লাগবে। এখন যে আমার কাছে আসছে একটা বিজনেস কার্ড ডিজাইনে এত কিছু এড করার জন্য, আমি তাকে আরেকটা ডিফারেন্ট প্রোডাক্ট সেল করে দিলাম। লাইক আসছিল বিজনেস কার্ডের জন্য, আমি তাকে বিজনেস কার্ডও করে দিতেছি। সাথে, সাথে ইনফরমেশন থ্রুতে তাকে আমি ফ্ল্যাট ডিজাইনটাও সেল করতেছি। সো ব্যাপারটা আসলে এরকম। সো এই কথাগুলো এই কারণে বললাম যাতে আপনারা একটু বুঝতে পারেন, বা আপনারা আজ হোক কাল হোক ৬ মাস ১ বছর পর হলেও তো কাজ করবেন। কোনো না কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন। বাংলা হোক, বিদেশি হোক, কারো সাথে তো কাজ করতে হবে। তখন যাতে এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন এবং তাকে বলতে পারেন যে তুমি এই কারণে ইউজ করবা। ওকে? সো যেটাকে বলা হয় যে ডিজাইন সলিউশন দেয়াটা। আপনি ডিজাইন করে কয় টাকা আর কামাবেন, বা ইন্ডাস্ট্রিতে কতদিনই থাকবেন? যখন আপনি ডিজাইন সলিউশন দেওয়ার অভ্যাসটা নিজের মধ্যে গ্রো করবেন, তখন দেখবেন যে আসলে না, এই সেক্টরে কাজ করে মজা পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি আপনাদের ভালোর জন্যই। এবার আসেন ডিজাইন করি। ডিজাইন করতে বেশিক্ষণ লাগে না যদি আপনি পেন টুলে এক্সপার্ট হন। এখন আপনাদের এই পুরো বেসিক কোর্সটা আমি অনেক বড় করতে পারতেছি না। এটা আসলে পসিবলও না। আর বেসিক কোর্স এর বাইরে আসলে তেমন কিছু নাই। আমার মোটামুটি কাজ শুরু করাটা হইছে কথা। এবার আপনি যত কাজ করবেন তত ডিফারেন্ট টুলস আপনি এক্সপ্লোর করবেন। ডিফারেন্ট স্টাইল এক্সপ্লোর করবেন। ধীরে, ধীরে এগুলো হবে। ওকে? সো বিজনেস কার্ডের জন্য এখন আমি কি ধরনের কার্ড করব? দুনিয়াতে অনেক রকমের কার্ড আছে, অনেক রকমের ডিজাইন আছে। কোম্পানির প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনার কাজ করতে হবে। কোম্পানির প্রোফাইল কালার লাইক রেড কালার, আপনি তাকে করে দিবেন ইয়েলো কালার, তাকে করে দিবেন ব্লু কালার, বিকজ অফ দ্যাট ব্লুটা আপনার অনেক বেশি পছন্দের কালার। তখন কিন্তু ঝামেলা। সে হয়তোবা না বুঝে ওই কাজটা নিয়ে নিবে, বাট নিয়ে ১-১.৫ মাস পরে সে আপনাকে ২ টা গালি দিবে। আর জীবনেও আপনার কাছে আসবে না। কারণ একজন ক্লায়েন্ট চায় একটা কাজ ২য় বার না করতে। কারণ তার এখানে কস্ট যাচ্ছে। সো সবসময় ক্লায়েন্ট প্রোফাইল ম্যাচ করে কাজ করবেন। ক্লায়েন্ট প্রোফাইল ম্যাচ করে কাজ করতে গেলে ১ম এ আপনার যেটা নিতে হবে বিজনেস কার্ড করার আগে, তার ব্র্যান্ড লোগো। ধরেন আজকে আপনার কাছে, আমার কাছে ব্র্যান্ড লোগো ডিজাইন নাই। আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। আমরা আপাতত এই ক্লাসের জন্য একটা লোগো ফ্রি পিক থেকে ধার নিব। ফ্রি পিক, আপনারা জানেন হোয়াট ইজ ফ্রি পিক, সবাই ইউজ করি। ফ্রি পিককে আপনি প্রচুর ডিজাইন পাবেন, যে ডিজাইনগুলো দিয়ে আপনি আপনার কিছু কাজ করতে পারবেন। এখন আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা কথা এরকম এস্টাবলিশ হয়েছে যে ফ্রি পিক পারলেই হইছে, যে ফ্রি পিক থেকে ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে দিয়ে দিলাম। এটা তো আপনি আমি করব না। আমরা কাজ করব ফ্রি পিকের জন্য, এবং ফ্রি পিক থেকে ডিজাইন নিয়ে
কে কাজ করবে? যে হচ্ছে সরাসরি ডিজাইন এটা নিয়ে প্রিন্টে পাঠায় দিবে। প্রিন্ট ম্যান যে বা এক কথায় টুলস অপারেটর যে সে করবে। আমরা ফ্রিপিক থেকে আমি কিছু রিসোর্স নিব। যেটা ফ্রিপিকের নিজের কথা যে আপনি ফ্রিপিক থেকে একটা ফাইল নিয়ে ওটা ইউজ করতে পারবেন না কিন্তু। ওটা আপনার মতো করে মডিফাই করে নিতে হবে। সো আমরা সেম জিনিস করব। আমরা আপাতত ফ্রিপিক থেকে একটা ধার নিব। আর আমি ফ্রিপিক থেকে যা মন চায় তাই নিতে পারবো, নিয়ে ইচ্ছামতো ইউজও করতে পারবো। কারণ আমার প্রিমিয়াম লাইসেন্স আছে। এখন আপনাদের যেহেতু প্রিমিয়াম লাইসেন্স নাই, আপাতত এটা আপনাদের দরকারও নাই। কারণ ফ্রিপিকে লট অফ থিংস ফ্রি পাওয়া যায়। কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। এগুলো দিয়ে আপনি আসলে ক্লায়েন্টকে ওই ক্লায়েন্ট যে ধরনের ডিমান্ড করে ওই ডিমান্ডটা আসলে ফুলফিল করাটা টাফ, আবার খুব ইজি। যেমন আমি আমার ম্যাক্সিমাম প্রজেক্টে যত হেল্প লাগে আমি এখান থেকে নিয়ে নিই। এখন বলতে পারেন যে ভাই কেন নেন? আপনি কাজ করতে পারেন না? সো আপনারা জানেন আমি কি কাজ করতে পারি। ইন্ডাস্ট্রি জানে আমি কোন লেভেলের ডিজাইন প্রডিউস করতে পারি। তাই না? কিন্তু কথা হইছে আমার দ্রুত কাজ করতে হবে। আমি একটা ডিজাইনের জন্য স্কেচ দিয়ে শুরু করব না। ৫, ১০, ১৫, ২০ এর জন্য ধরেন ৩০-৪০ এর জন্য আমি কখনো ওই একদম ডিজাইনের স্টাইল মেইনটেইন করে কাজ করব না। স্কেচ করো তারপর সেটাকে ডিজাইন করো। নো, নট লাইক দ্যাট। আমি দ্রুত কাজ করব। 30 ইউএসডি বা 10-20 ইউএসডি কাজ আমি ১ ঘন্টার মধ্যে করতে চাই। আমি ওটার জন্য কখনোই 24 আওয়ার্স, 48 আওয়ার্স টাইম দিব না। উর্দ অফ মানি হবে না তখন, ব্যাপারটা এরকম। ওকে, সো আই গেস আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখান থেকে কি নিতে আসছিলাম? একটা লোগো ডিজাইন নিতে আসছি। সো আমি আপাতত একটা ডেমো লোগো ডিজাইন নিব। সো আপনার যে ব্র্যান্ড যেই আসুক, কোম্পানি যেই আসুক, সে নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো লোগো দিবে। এরকমই একটা লোগো দিবে, চেহারা দেখতে এরকম। হয়তোবা এর থেকে ভালো দিতে পারে, এর থেকে খারাপও দিতে পারে। এখন সে তার লোগো ডিজাইন সে যেমনে মন চায় তেমনি দিক, আমি ওইভাবে দিয়ে কাজ করব। এখন আমার যদি এক্সপার্টিস থাকে যে না আমি এটা আরেকটু বেটার করে দিতে পারি, তখন তাকে আমি হয়তোবা অফার করলাম যে আপনার লোগোটায় এই ভুল আছে, এই ভুলগুলো আসেন আমি আপনাকে ঠিক করে দিতেছি, বা এটাকে আরও নেক্সট লেভেল একটা টাইমলেস লোগো করে দিতেছি। আপনি যদি কাজ পারেন তখন আসলে এই কাজগুলো করবেন। আচ্ছা, আমরা আজকে এই লোগোটা নেই বা এর আগেও একটা নিয়েছি, ওইটাই দিয়ে কাজ করে আসেন। সো ধরেন আমার কাছে ক্লায়েন্ট লোগো ফাইল পাঠায় দিচ্ছে। হয়তোবা সে এআই দিতে পারে ফাইল, পিডিএফ দিতে পারে বা শুধুমাত্র জেপিজি দিতে পারে। জেপিজি দিলে তখন আপনার ঝামেলা যেটা, ওইটা দিয়ে আপনি মন মতো কাজ করতে পারবেন না। সো দিস ইজ দ্য রিজন যে প্রথমেই ক্লায়েন্টকে বলে দিবেন, ভাই তোমার এই ডিজাইনটা যে করছে ডিজাইনার, তার থেকে মেইন ফাইল নিয়ে আসো। যদি তোমার কাছে থাকে তাহলে ওইটা আমাকে পাঠায় দাও, বা আমাকে ভেক্টর ফাইল দিতেই হবে, বা পিএসডি সোর্স ফাইল দিতে হবে, বা একদম যদি কিছু না দাও তাহলে আমাকে পিএনজি দাও। হাই কোয়ালিটির পিএনজি, নট লাইক ওই ফাইটা ফুইটা গেছে ইমেজ এরকম। ওকে, সো এগুলো আগে আপনি ক্লায়েন্ট থেকে চেয়ে নিবেন। এগুলো যখন আপনি চাবেন তখন আসলে ক্লায়েন্ট একটা সিগন্যাল পাচ্ছে, নো এ কাজ জানে। এখন অনেকে আছে যে এমন এমন কাজ নিয়ে বসে থাকে যে নিজেও করতে পারতেছে না। সো হয়তোবা ক্লায়েন্ট আমাকে এরকম একটা ফাইল দিবে, মেইন ফাইল আমরা জানি ইপিএসও হয়, অনেকগুলো ফাইল হয়। সো এখান থেকে আসেন, লোগোটা নেই আপাতত, লক করা আছে মেবি। ওকে, লক নাই। সো এখান থেকে শ্যাডোটা আমরা বাদ দিয়ে দিব প্রথমেই। শ্যাডোটা আমার কাছে ভালো লাগতেছে না, এটাকে আরো মিনিমালিস্ট করব। হয়তোবা ২ টা, বা এখানে কালারটা সুন্দর, বাট আমরা এই কালারে রাখবো না, আমরা নিয়ে কালার চেঞ্জ করব। বিজনেস ট্যাগলাইন চেঞ্জ করব। পিক্সেল স্টুডিও, আপাতত এটা নিয়ে কাজ করে আসেন। সো এই হইছে আপনার লোগো দিয়ে দিছে ক্লায়েন্ট। এবার এই লোগো প্রোফাইলের উপরে বেস করে আপনার ওভারঅল বিজনেস কার্ডের সাইজ যাবে, সবকিছু যাবে। সো আসেন সেগুলো করি। লোগোর কালারটা একদম উল্টাপাল্টা করে ফেলছে, কালার ব্যালেন্স করেন। এটা অনেক আগের ফাইল সম্ভবত, কারণ এই ধরনের কালার দিয়ে কাজ করাটা এখন হয়তোবা ফ্রিপিক এখন আর নেয় না। আনগ্রুপ করে এটার কালারটা আসেন একটু সুন্দর কালার দেই, যেহেতু আমরা এর আগে কালার ক্লাস করে আসছি। আমরা এটা মিনিমালিস্ট কালারের মধ্যে রাখবো, সিম্পল কালারের মধ্যে রাখবো। সো রেড কালার দিব, এরকম টকটকে রেড না, এটা একটু ডিফিউজ করে দিই, ডার্ক করে দিই, দেখতে ভালো লাগবে। আর এই কালারটা আমরা করব এটার থেকে একটু ডার্ক, যাতে একটা শেড ক্রিয়েট হয়। এটা আমি লাইট করে দিই, দেখতে ভালো লাগবে, তাই না? ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। যদিও আপনি বলতে পারেন যে ভাই এটা তো কালার হারমোনি, কম্পোজিশন, এ লট অফ থিংস মেইনটেইন করে তো যাচ্ছে না। আসলে কালার হারমোনি, তারপর আরও যা যা কালারের রুলস আপনারা দেখেছেন বা শিখেছেন আগের ক্লাসগুলোতে, সো এগুলো একাডেমিক রুলস। ক্লায়েন্ট এসে আপনাকে এমন কালারে কাজ করতে বলবে, সে এসে বলবে এটাকে তুমি ইয়েলো কালারে করে দাও, তখন আপনি ওইটাই করবেন। ওকে,
সো কালার আমি যখন নিজে কাজ করতেছি আমার পোর্টফোলিওর জন্য, তখন কালার রুলস যত রকমের কম্পোজিশনাল রুলস আছে ডিজাইনের, সেগুলো সব মেইনটেইন করে তারপর আমি কাজ করব। বাট এই ক্ষেত্রে যেহেতু ক্লায়েন্ট কাজ, আমি ধরে নিচ্ছি এটা ক্লায়েন্টের কাজ, সো এর জন্য আমি ক্লায়েন্টের অনুযায়ী কাজ করব। ওকে, সো এবার আসেন একটা ট্যাগলাইন দিই। ট্যাগলাইন কি দেওয়া যেতে পারে? বেস্ট ডিজাইন ফার্ম পিক্সেল স্টুডিও। বাংলাদেশে অনেকগুলো পিক্সেল স্টুডিও আছে যারা আসলে ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করে। একটা কমন নাম। সো আসেন এটাকে এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, আর এইটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে পপিন্স দিয়ে দিই। আচ্ছা, এখানে আই দিতে হবে, একদম ছোট করে দিব। আমরা জানি কেন ছোট করতে হবে, তাই না? ডিজাইন কম্পোজিশন মেনটেন করতে গেলে আমার এটাকে ছোট করতেই হবে। করার পরে দেখেন আমার এই সাইডে অনেকখানি ফাঁকা জায়গা আছে। বেটার আমি যদি এটাকে শুধু জাস্ট মাঝখানে রেখে দিই, এভাবে অ্যালাইনমেন্ট করে জাস্ট মাঝখানে প্লেস করে দিলাম। আবার আমি যদি চাই যে এখানে হয়তো ট্র্যাকিং অনেক বাড়িয়ে দিলাম, ট্র্যাকিং বাড়া দিলে যেটা হয় একটু মডার্ন মডার্ন ফিল আসে, রাইট? সো ট্র্যাকিং 600 করতে হবে, 500। ওকে, পারফেক্ট। দেখতে এখন একটু ভালো লাগতেছে, তাই না? আরও কিছু কাজ বাকি আছে। এই ছোট ছোট কাজগুলো আমরা অনেক সময় মিস করে যাই, যে উপরটার সাথে নিচেটা একদম সেম টু সেম মিলতে হবে। বললাম এটাকে গ্রেট আউটলাইন করে দিব, দেন অ্যালাইনমেন্টটা করি, তাহলে একদম সেম লাইনে চলে আসবে। ওকে, এদিক থেকে একটু ঝামেলা আছে, সো এটাকেও ফিক্সড করে ফেলে আসেন। এটাকে ফিক্সড করব শিফট চেপে ধরে রেখে, তাহলে তেরা বেঁকা হবে না সাইজ। আমাকে দেখাচ্ছে, এই যে দেখেন একটা মার্ক দেখাচ্ছে, রাইট? মার্কটা কি মার্ক? গাইডলাইন মার্ক। এটা হচ্ছে আপনি ইয়া কালার দেখাচ্ছে, পিঙ্ক কালার। সো যখন এখানে আসতেছে তার মানে কি আমার উপরটার সাথে নিচেরটা সেম অ্যালাইনমেন্টে আছে, তখন ছেড়ে দিব। কন্ট্রোল জিরো দিই, তাহলে একদম পুরো আর্টবোর্ড চলে আসবে। এই আমার লোগো শেষ। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে একদম বিজনেস কার্ড এবার আর্টবোর্ডের মাঝামাঝি আমি রাখবো। এখন অনেকে দেখবেন যে আর্টবোর্ডের মাঝামাঝি আসতেছে না, কারণ এই যে এখানে একটা অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড। এটা অনেক সময় অ্যালাইন টু সিলেকশন থাকে। অ্যালাইন টু সিলেকশন কি? শেপের সাথে শেপের যে অ্যালাইনমেন্ট হয়, যেমন এটার সাথে এটার যখন অ্যালাইনমেন্ট হবে, তখন সেটাকে সিলেকশন বা শেপ অ্যালাইনমেন্ট আমরা বলতে পারি, হ্যাঁ, বা অবজেক্ট অ্যালাইনমেন্ট। বাট এখন তো আমি শুধু আর্টবোর্ডের সাথে করতেছি, আমারটা অলরেডি আর্টবোর্ডের সাথে দেয়া আছে, বাট আপনাদের হয়তো এরকমও থাকতে পারে। সো এটা একটু চেক করে দেখে নেবেন যদি অ্যালাইনমেন্ট না হয় আর্টবোর্ডের সাথে। সো সিলেকশন থাকলে সেটাকে আপনি আর্টবোর্ড করে দেন। আর্টবোর্ড করা আছে আমারটা অলরেডি। সো এবার মিডল অ্যালাইন করে দিই। এই যে এখন লোগোটা একদম মিডল পজিশনে আছে। আর ডিজাইনের পর আপনি আসলে অনেক কিছু করতে পারেন। আপনার যেভাবে ভালো লাগে ডিজাইন বা এই ব্র্যান্ডের সাথে যায়, অবশ্যই এই নিয়ে অনেক আগে আপনি আলোচনা করবেন। আর এটা যেহেতু একটা বেসিক ক্লাস, সো আপনি এখন চাইলে যা মন চায় তাই করতে পারবেন। ওকে? যেহেতু ক্লায়েন্টের কাজ না। সো আমরা একদম একটা অ্যাবস্ট্রাক্ট শেপ নিয়ে কাজ করি আসেন। খুব সিম্পল একটা অ্যাবস্ট্রাক্ট শেপ নিব, যেটা আপনাদের জন্য ইজি হয় বা আপনারাও ওই টাইপের কাজ করতে পারেন বা শেপ ক্রিয়েট করতে পারেন। ওয়েব শেপ নিব, যেটা একদম কমন অ্যান্ড জেনেরিক কাজ। মার্কেটে এই ধরনের কাজ দেখবেন প্রচুর আছে, জেনেরিক, সবই জেনেরিক কাজ। ওকে, এখন ধরেন এটাকে যদি আমি জাস্ট এখান থেকে রেড কালার দিয়ে দিই, তাতেই দেখবেন এটা বিজনেস কার্ড হয়ে গেছে। বাট একটু আরেকটু ভারী কিছু করতে হবে, তাই না? একদম সিম্পল হয়ে যাচ্ছে। লোগোটা আরেকটু ডিমান্ড করতেছে, আর একটু বড় করতে হবে, কারণ আমরা ডাবল পেজের কাট করতেছি। এই কার্ডগুলো সিঙ্গেল পেজে হয়, ডাবল পেজের হয়। আমি 4 পেজ পর্যন্ত কাজ করছি, বিজনেস কার্ড 4 পেজের। ওকে, সো অনেকভাবে কাজ করা যাবে। এবার আসেন এইটাকে আরেকটু নেক্সট লেভেলে নেই। নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটু ওয়েবি টেক্সচার বা সামথিং কিছু একটা ক্রিয়েট করি। এখন এটাকে চাচ্ছি আমি কাটতে, আমি চাইলে এভাবে কালারও দিয়ে যেতে পারি, বাট দরকার কি আমার? অবজেক্টে যাব, পাথে যাব, ডিভাইড অবজেক্ট বিলো দিলাম, আমার এই শেপটা কিন্তু আলাদা হয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে আরেকটু উপরে উঠে দিয়ে এভাবেও করতে পারেন, বা লট অফ থিংস করতে পারেন আপনি আসলে যেভাবে চিন্তা করতেছেন। আমি এটাকে একটু ডার্ক করে দিব বা লাইট করে দিই, যাতে এখানে একটা টেক্সচারের মতো ক্রিয়েট হয়। পরে এটাকে আমরা হয়তো বা ট্রাই করবো গ্রাডিয়েন্ট কালার দেওয়ার জন্য। সো এখানে আরেকটা কিছু আমি করতে পারি। সেক্ষেত্রে আমার এই যে
লোগোটা আছে এটা উপরে যাবে। বাট কখনোই এই লোগোটা এই যে সেফ মার্ক দিয়েছেন, যেটা আমি প্রায় ১০ মিনিট ধরে বুঝাইছি, এটার বাইরে কিন্তু যাবে না। এই ধরনের ইনফরমেশন সব আমার এই সেফ মার্কের ভিতরে থাকবে। আর বাহিরে যেটা যায় ওটা কেটে কিন্তু চলে যাবে। বাট এতটুকু কাটবে, এটা কিন্তু আবার কাটবে না। আশা করি এগুলো আপনারা বুঝতে পারতেছেন। সহজ, খুব একটা কঠিন কিছু না। বেসিক ক্লাসে আসলে এর থেকে আসলে জটিল আর কিছু দেখারও নাই। আপনি ১ম এগুলো প্র্যাকটিস করবেন, তারপর আরেকটু ভালো প্র্যাকটিস করবেন। এভাবে যত দিন যাবে, যত প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ডিজাইন তত বেশি সুন্দর হচ্ছে। সো এটাকে আমরা আরেকটু উপরে উঠায় দিব লোগোটা। আর আমি চাচ্ছি এই জায়গাটা থেকে আরেকটা শেপ ক্রিয়েট করা যায় কিনা। আই এম নট সিউর যে করা যাবে কিনা, বা ট্রাই করে দেখতে পারি। আমি এই স্লুপ থেকে যদি মানে এই কার্ভের লাইনের এখান থেকে যদি শুরু করি, তাহলে আরো ভালো লাগবে। তাহলে ম্যাচ করবে আল্টিমেটলি। ট্রাই করব এখানের যে কার্ভটা আছে সেটা একটা কার্ভ লাইন দিয়ে নেওয়া যায় কিনা, নিলে ভালো লাগবে কিনা। নেওয়া যাবে, বাট দেখতে ভালো লাগবে কিনা। একটু কার্ভ করতে হবে। Okay? আর কাজ যতটুকু করবেন, ট্রাই করবেন এরকম ছোট করে প্রিভিউটা দেখে নেওয়ার জন্য। তাহলে আপনি আরো এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন যে লুকটা কিরকম আসবে ফাইনালি। এবার আসেন এটাকে কাটবো, এই শেপটাকে আবার কাটবো। এটাকে কাটার জন্য আমি জাস্ট এই টপ পয়েন্ট থেকে নিব, কারণ এখানে অলরেডি একটা অ্যাঙ্কর আছে। এই অ্যাঙ্করে নিলাম, নেওয়ার পরে এটাকে জুম আউট করে ওই একই স্টাইল এটাকে কেটে ফেলবো। জেক্ট পাথ গিভড অবজেক্ট বিলো। তো আই গেস এটা কেটে গেছে। ওকে, কেটেছে। সো এবার আসেন কালার, একটু কালার ব্যালেন্স করি, কালার এদিক সেদিক করি যাতে দেখতে ভালো লাগে। হয়তোবা কখনো আমার কালার আরও বেশি ডার্ক করা লাগতেছে, এরকম যদি হয় তখন আমি ডার্ক করব। আমার যদি এরকম হয় যে আমি গ্রাডিয়েন্ট কালার দিব, দেন ডু ইট। আপনি লট অফ থিংস করতে পারবেন কিন্তু। আবার চাইলে আপনি এখান থেকে আরও অনেক কাটাকাটি করতে পারেন, বাট ট্রাই করবেন কাটাকাটি যত কম করা যায়। কারণ আপনি অনেক একটা সময় অনেক বেশি কেটে ফেললে তখন দেখতে বিজি লাগবে। বিজি যাতে না লাগে, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন চায়। আমাদের ক্লায়েন্টরা আসলে আমাদের মতো না, তারা আসলে এত বেশি কালার এক্সপ্লোরও করে না। দিস দ্য রিজন যে তারা দেখবেন সব জিনিস মিনিমালিস্টিক চায়। তারা ইন্টেরিয়ার থেকে শুরু করে তাদের ড্রেস আপ, ফ্যাশন সেন্স, সব যেটা গর্জিয়াস হবে সেটা টপ লেভেলের গর্জিয়াস। আর যখন মিডিয়াম থাকতেছে নিউট্রাল, ব্যাপারটা এরকম। সো এবার আসেন এটা গ্রাডিয়েন্ট কালার দিয়ে দেখি কীরকম লাগে। গ্রাডিয়েন্ট কালার আই গেস আপনারা বুঝতেছেন কীভাবে দিব। গ্রাডিয়েন্ট প্যানেলটা নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে দেখবেন এই কালারটা চলে আসছে। দেন আমি উপর থেকে কালার নিয়ে আসি এখানে। এছাড়া আমরা জানি আরও অনেক রিসোর্স থেকে আমরা কালার নিতে পারবো, চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এই কালারটা একটু ডিপ দরকার, রাইট? সো যেহেতু আমি বুঝতেছি গ্রাডিয়েন্টের এখানে আরেকটা ডিপ কালার দরকার, সো এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন গ্রাডিয়েন্ট স্লাইডার বা স্কেলে, যেখানে পয়েন্টারটা আছে এখানে একটা সিঙ্গেল ক্লিক করার পর দেখবেন যে এটা সাদা হয়ে গেছে। আবার এটা যখন আমি সাদা করতেছি তখন কিন্তু এই কালারটা চেঞ্জ হবে। সো এটা এই মার্কিংটা আসার পরে আপনি কালার পিকারে ডাবল ক্লিক করেন, করলে তারপর আপনি এখান থেকে যে কালার দিবেন দেখবেন ওই কালারটা এখানে আসলে সিলেক্ট করতেছে। এটা বেশি ডার্ক হয়ে গেছে, সো এটাকে চেঞ্জ করতে হবে। আগের কালারে ব্যাক যাই। তারপর এছাড়াও আপনি এটা সিলেকশনে থাকা অবস্থায় আপনি কালার পিকার দিয়েও কালার দিতে পারেন। এবার আসেন কালার পিকার দিয়ে কিভাবে আমি কালার দিব শিখবেন। যেহেতু একদম বেসিক বলে একদম জাস্ট নর্মাল দু একটা জিনিস দেখা তো লাভ নাই, কারণ এই জিনিসগুলোই বেসিক। এই যেমন ধরেন এখান থেকে যে আমি কালার নিতেছি, লাইক দ্য ধরেন রেড কালার প্যালেট, রেড কালার শেডস লিখলেও চলে আসে। এটা একটা বেসিক। এই বেসিকটা আপনি জানলে যখন আপনি অ্যাডভান্স প্রসেসে যাচ্ছেন, তখন যে আপনাকে কাজ শিখাচ্ছে সেও খুব দ্রুত অনেক অ্যাডভান্স কাজ শিখাইতে পারতেছে, আপনিও খুব দ্রুত কাজ শিখতে পারতেছেন, মোটামুটি একটা ভালো প্রসেসে যেতে পারতেছেন।
সো দিস দ্য রিজন যে আসলে এই বেসিক হাবিজাবি এগুলো আসলে জানা উচিত। ১ম এই আমি যখন জানতে পারতেছি, তারপর আমি যখন একটা অনেক বিগ কোর্স করতেছি বা সময় নিয়ে অ্যাডভান্স কিছু শিখতেছি, তখন সেটা আসলে আমার মাথায় ক্যাচ করবে। আদারওয়াইজ আমি যদি হুট করে দেখায় দিই এখান থেকে কালার নিয়ে ধুম করে মেরে দিলাম, আপনার কোনো আল্টিমেটলি লাভ হইল না ভাই। এজন্য দেখবেন যে YouTube এর ভিডিও আমি দেখতে বলি, বাট বেসিকের জন্য টাইম নিয়ে কাজ করা উচিত বা দেখা উচিত টিউটোরিয়ালগুলো। সো এখানে লট অফ কালার আছে দেখেন। কালারের অভাব নেই এখানে। সো এখান থেকে এই কালার প্যালেটটা নেই। এটা আবার মেরুন কালারের মধ্যে, বাট আমি চাচ্ছি রেড। এই কালার প্যালেটটাও সুন্দর। এখান থেকে অনেকগুলো কালারের শেড, টিন্ট অনেক কিছু আছে। সো আই গেস আপনারা জানেন টিন্ট কি, শ্যাডো কি, হাইলাইট কি, শেড কালার কি, তাই না? যেহেতু কালার ক্লাস হয়েছে। সো এগুলো হয়তোবা আমি যখন এই জাস্ট বলতেছি টিন্ট কালার দিতেছি, শেড কালার দিতেছি, আই গেস আপনারা বুঝতেছেন যে কোনটা নিতে চাচ্ছি। সো এখান থেকে আমি কালার দেই। এই যে এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। কালার পিকার আছে। কালার পিকারের সিলেকশনে থাকা অবস্থায় আমি এখান থেকে যে কালার দিব সেটা এই পাশে নিয়ে নিবে। ইলাস্ট্রেটর নট অনলি ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপের বলব যে অ্যাডোব কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি সবগুলো এরকম খুব জোস। এই যে দেখেন অলরেডি এখানে একটা খুব সুন্দর একটা শেপ আসছে কালারের কারণে, তাই না? শ্যাডোর মতো ক্রিয়েট হয়েছে। কালার দিয়েছি, তেমন কিছু করিনি। আবার এটাই সেম কালারটা দিয়ে দিলে হয়তোবা কালারটা উল্টাপাল্টা হয়ে যাবে বা ব্লেন্ড হয়ে যাবে, ম্যাচ করবে। তখন আমি কি করব? জি একটা টুল আছে, জি বা সরি জি টুল না, মানে গ্রাডিয়েন্ট টুল, যেটা আপনারা এখানে পাবেন। এই যে গ্রাডিয়েন্ট টুল, আর এটার শর্টকাট হচ্ছে জি। গ্রাডিয়েন্ট টুল নিলে এরকম একটা স্কেল আসবে, বা গ্রাডিয়েন্ট স্কেল বলে অনেকে এটাকে। ইলাস্ট্রেটর ল্যাঙ্গুয়েজে বলা হয় স্লাইডার, গ্রাডিয়েন্ট স্লাইডার। ওকে, সো এই স্লাইডারটা আপনি ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করেন, দেখবেন কালার আপনার সাথে দৌড়াদৌড়ি করতেছে। যদিও দুইটাই রেড কালার, এর জন্য হয়তো বা আপনি বুঝতেছেন না, বা বুঝতে হয়তো বা অসুবিধা হইতে পারে। আবার এটাকে এভাবে ফ্রি ফর্ম আমি নিতে পারি। এবার দেখেন কালারটা কত সুন্দর, দুই দিকেই সেম ব্যালেন্স করতেছে, মানে শ্যাডো একটা ভাইব নিয়ে আসছে, রাইট? সো এটাকে আর একটু নিউট্রাল করতে হবে। কালারটা একদম এই পাশে বেশি রেড কালার হয়ে গেছে। সো আমরা নিউট্রাল কালার করব। এবার দেখতে খুব জোস লাগতেছে, তাই না? আমি যখন ফাইনাল এখানে প্রিভিউ যখন দেখতেছি, যদি মনে হয় যে না আমার এই প্রিভিউটা কমপ্লিটলি আমি দেখতে পারতেছি না, তখন এখান থেকে ইমেজ সাইজটা বাড়ায় দিব। আর কোয়ালিটি মাস্ট 100 থাকবে। এখান থেকে আপনি 2000 করে দেন। করে দেওয়ার পর এখানে ডান ক্লিক করেন। এই যে এরকম আসবে, কন্ট্রোল জি ক্লিক করবেন। খুব জোস লাগতেছে, তাই না? দেখতেই ভালো লাগতেছে। এটা করা যায়। তারপর উপরেরটাও সেম কালারটা দিয়ে দেখি কিরকম আসে। আমি আসলে এভাবে প্রিভিউ দেখি, দেখে অভ্যস্ত, এর জন্য আপনাদেরকে এটা দেখাইলাম এবং আমার কাছে এটা খুবই হেল্পফুল মনে হয়। ফাইল সেভ করা লাগতেছে না কিন্তু। যদিও আমি এখান থেকে পরে ফাইল সেভ করব, জাস্ট এখান থেকে সেভ দিলেই ফাইলটা সেভ হয়ে যাবে। সো ক্লায়েন্টরা আসলে এরকম সিম্পল ডিজাইনই চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেহেতু আমি মার্কেটে টুকটাক কাজ করতেছি, কাজ করে আসছি। সো এর মধ্যে আপনি আরো অনেক কিছু এড করতে পারেন। অনেক কিছু। সো আমরা এই ডিজাইনটা এরকমই রাখবো। সো এই ডিজাইন যখন ফার্স্ট পেজ যখন আমার ডান হয়ে গেল, এটাকে এবার ক্লিপিং মার্কস করে নিয়ে আসতে হবে। যাতে এই যে এক্সট্রা পার্ট যেগুলো আছে বা আনওয়ান্টেড অবজেক্ট যেগুলো বা আমার শেপ আছে, এই শেপগুলো যাতে ওই সাইজের মধ্যে চলে আসে। সো আসেন ক্লিপিং পাথ বা ক্লিপিং মার্কস করে ফেলি। এম নিবেন, এম শর্টকাট মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিবেন। ঠিক এই মাথা থেকে শুরু করবেন। নিলাম, এটা কালারটা ডিফারেন্ট করে দিয়ে আসেন। করার পরে এইটা হয়ে গেছে। দেন সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল 7 প্রেস করবেন। কন্ট্রোল 7, দেখবেন এটা একদম একটা ডিজাইন হয়ে গেছে। ওকে, সো আমার এটা ব্যাকগ্রাউন্ড নাই। আমি ব্যাকগ্রাউন্ড হয়তো বা ক্রিয়েট করি নাই, এই যে এটা একটা ঝামেলা। সো তখন কি করব, আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে আগে। আবার অনেক ডিজাইন আছে বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে, যেগুলো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন না, যেগুলো হচ্ছে আর একটু লাক্সারিয়াস ডিজাইন যেগুলো হয়, লাইক লেটার প্রেস, এমবোস প্রিন্টিং, এগুলো যেখানে হবে, এটা যদি আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে লেটার প্রেস হবে কিনা নাকি এমবোস হবে। এটা যদি হয় তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না, জাস্ট সিম্পল কতগুলো লাইন থাকবে আর শেপ থাকবে। এবং ইভেন আপনি ওভারল্যাপিং শেপও করতে পারবেন না যখন আপনার ডিজাইনটা এমবোস হবে বা লেটার প্রেস হবে। লেটার প্রেস এমবোস
তখনই করে যখন বাজেট বেশি থাকে। কারণ রেগুলার আমরা যে প্রিন্ট করি এগুলো আসলে আহ, খুবই অল্প টাকায় করা হয়। সো আপনি যখন লেটার প্রেস করতেছে তখন এই জিনিসগুলো আর দেওয়ার দরকার নাই। সো ডান। দেন আমি কি করলাম, আবার ওই যেহেতু ক্লিপিং মাস্ক করতে হবে, সো নিলাম। নেওয়ার পরে পুরোটা সিলেক্ট করলাম, Ctrl+7 প্রেস করলাম। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড সহ এসেছে, রাইট? ওকে, সিম্পল। দেন যেহেতু এটা আমি ফ্রন্ট পেজ করেছি, এটার ব্যাক পেজ করতে হবে বা মেইন পেজটাই বাকি আছে, সেটা হচ্ছে ইনফরমেশনগুলো তো দিতে হবে, তাই না? সো দেন আসেন এটার একটা কপি করি। আমার আবার এই আর্টবোর্ডের মধ্যে আরেকটা আর্টবোর্ড আমি কিভাবে নিব? আপনি অনেকগুলো অপশন থেকে নিতে পারেন, লাইক দ্যাট। এখানে দেখেন আর্টবোর্ড একটা উইন্ডো আছে, আর্টবোর্ড উইন্ডোর এখানে দেখবেন আর্টবোর্ড 1 আছে, দ্যাটস মিন এইটা। দেন আবার নিচে প্লাস সাইন আছে, নিউ আর্টবোর্ড ক্লিক করলে আবার নতুন একটা আর্টবোর্ড আসবে। সো এটা করতে পারেন। আরও সহজ অপশন হচ্ছে আর্টবোর্ড টুল দিয়ে। আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন, করার পরে আমি চাচ্ছি এটার একটা কপি বের করতে, মানে এটারই আর একটা কপি তৈরি হবে, এক্স্যাক্টলি সেটাই তো। সো আসেন এটার আর একটা কপি মেক করি আমরা। কি করব, এই ডিজাইনটার এখানে আর্টবোর্ড টুল নিয়ে আসবো, আসার পরে এরকম একটা সাইন আসবে চতুর্দিকে, ড্রপ ডাউন সাইন। দেন অলটা চেপে ধরে রাখবেন, অলটা চেপে ধরে রাখলেই দেখবেন যে ডাবল আইকন শো করতেছে। তার মানে আমি এটা এখন যদি কোনো কিছু নেই, ড্রাগ অ্যান্ড ড্রপ করি, সেক্ষেত্রে ডাবল হয়ে যাবে। সো ড্রাগ করে এখানে এসে ড্রপ করে দিই। ওকে, ওকে দিয়ে দিই। ওই ডিজাইনটার একটা কপি হয়ে এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার ব্যাক পেজ। এখন দেখবেন ম্যাক্সিমাম ডিজাইন এরকম জয়েন করা থাকে, বোঝা যায় না কোথায় কি আছে। সো তার মানে ওটা ক্লিপিং মার্কস করা। সো এটাকে ক্লিক করেন, করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন রিলিজ ক্লিপিং মার্কস একটা অপশন আছে। রিলিজ ক্লিপিং মার্কসে যদি আপনি ক্লিক করেন, এটা খুলে যাবে আর কি, জয়েন্ট বা হোয়াট এভার যা কিছু আপনি বুঝেন। এবার আসেন ব্যাক পেজ ডিজাইন করব। সো ব্যাক পেজ ডিজাইন যদি আমি করতে চাই, হয়তো বা আমি এভাবে নাও রাখতে পারি, কারণ আমার এখানে অনেক ইনফরমেশন দিতে হবে এবং সেগুলো ইজিলি রিড করা যায়। সবচেয়ে বড় জরুরি যে বিষয় সেটা হচ্ছে ইজিলি রিড করতে হবে কিন্তু। সো এখানে একটা ইয়ে আছে, শেপ আছে, এটা বাদ দিয়ে দিলাম আমি। প্রথমেই যেটা করব, লোগোটাকে আমি যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যাব, বা এদিকে ফরম্যাট করি অথবা মানে লেআউট করি, এদিকে লেআউট করি। এই যে এখানে এটা রাখতেছি, নিচে আবার হয়তো বা ইনফরমেশন রাখবো। এই যে বক্স বক্স আসতেছে, এগুলোকে আসলে লেআউট বলে সহজে বোঝানোর জন্য। সো এখানে এই লেআউটটা করে ফেলি Ctrl+G দিয়ে। বা আমি চাইলে এটা এই পাশেও লেআউট করতে পারি, বা আমি চাইলে মিডলেও রাখতে পারি, কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে। এখানে রাখলাম। রাখার পরে বিজনেস কার্ডের ব্যাক পেজ বা ইনফরমেশন পেজ, এই ইনফরমেশন পেজে আসলে কি কি থাকে একদম ইজিলি যদি বলি, যে এই বিজনেস কার্ডটা যে ব্যক্তির, তার নাম, সে কোন পোস্ট বা পজিশনে আছে ওইটা, তারপরে থাকবে তার ফোন নাম্বার, দ্বিতীয়তে থাকবে তার ইমেল অ্যাড্রেস, তৃতীয়তে থাকবে তার ওয়েবসাইট, একদম সবার শেষে থাকবে তার অ্যাড্রেস। ওকে, সো আসেন এগুলো ক্রিয়েট করে ফেলি। এখন এই ডিজাইনের মধ্যে ওই যে আমরা কম্পোজিশনে দেখেছিলাম বা ডিজাইন প্রিন্সিপালে দেখেছিলাম যে রিপিটিশন করাটা। হোয়াট ইজ রিপিটিশন? কম্পোজিশনে যা যা কিছু আছে ওইগুলো যখন আপনি মেনটেন করবেন, আপনার ডিজাইন এমনিতেই সুন্দর লাগবে। আপনি অনেক কিছু করতে পারবেন না, যেটা আসলে হওয়া উচিত। মানুষের ব্রেইন অনেক কিছু করতে চায় এবং অনেক কিছু করতে গিয়েই সেখানে আসলে একটা ব্লেন্ডার করে ফেলে, রাইট? সো ডিজাইন রুলস এবং প্রিন্সিপাল আমাকে দিচ্ছেই যাতে আমাকে একটা স্ট্রাকচার, একটা ফ্রেমের মধ্যে আটকে ফেলা যায় এবং আমি ওর বাইরে আসলে যাইতেও পারতেছি না যদি রুলস মেনটেন করি। এবং ওইগুলো করলে যেটা হচ্ছে আমার ডিজাইন সুন্দর হবে। সো এখন আসেন যে আমরা যে ডিজাইনের মধ্যে রিপিটিশন শিখেছিলাম, রিপিটিশনটা কি? ধরেন আমার ফ্রন্ট পেজ আছে এরকম ডিজাইন, ব্যাক পেজে আমি কি করলাম, কালার হয়তো বা মেরে দিছে এটা, দুইটা দুই রকমের জিনিস লাগতেছে, বাট এখনও একটু একটু ম্যাচ করতেছে। কেন? এই যে শেপগুলো সেম, মানে শেপ রিপিটেশন হয়েছে এর জন্য সেম লাগতেছে। বাট আমি যদি এই শেপ যদি এখানে না রেখে এখানে ধরেন বক্স করে দিই, তখন কি এটা ম্যাচ করবে? করবে না। সো দিস দ্য রিজন যে কম্পোজিশনে বলা হচ্ছে যে রিপিটেশনটা মেনটেন করতে, এবং আরও অনেক রুলস আছে, তাই না? এবার আসেন আমরা রিপিটেশনটা মেনটেন করব, বাট আমার এদিকে স্পেস লাগবে, অনেক টেক্সট আসবে, তাই না? সো এর জন্য এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি, ওয়েবটা থাকলেই চলে, তাই তো? সো এবার আসেন সব কিছু সেম রেখে
আমি এটাকে একটা কাজ করতে পারি, এভাবে উপরে উঠে দিতে পারি। সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে কিনা বা দেখতে ভালো লাগতেছে কিনা, নিট অ্যান্ড ক্লিন লাগতেছে, সমস্যা নাই। বাট প্রবলেম যেটা হইছে যে এই শেপগুলো চ্যাপ্টা হয়ে গেছে। এটা একটা বিগ ইস্যু। তাহলে আমি যেটা করতে পারি, এভাবে করে দিয়ে দেখতে পারি কাজ করে কিনা। কাজ করবে, এটা বেটার কাজ করবে। সো ২ টা কার্ড দেখেন কনসেপ্টের জায়গা থেকে সেম। আপনি এভাবে রিপিটিশন মেইনটেইন করতে পারেন বা আমার মনে হইছে ধুর এগুলো রাখবোই না। যেহেতু আমি ডিজাইন জানি, আমি রুলস জানি, কালার সেন্স ভালো আমার, ডিজাইন সেন্স ইমপ্রুভড, দেন আমি সেম শেপের মধ্যে, সেম রিপিটিশনের মধ্যে ডিফারেন্ট শেপ ইউজ করব। আসেন সেটা কিভাবে করা যায়? আমি জানি যে আমার ইনফরমেশনগুলো এই পাশ থেকে আমি রাখতে চাচ্ছি বা ইনফরমেশন লেআউটটা এইখানে থাকবে। আরেকটু নিচে থেকে দেই। এই সেম শেপটাই এখানে আবার ক্রিয়েট করব, বাট একটু ডিফারেন্ট ওয়েতে বা স্পেস রাখবো। আমার ডিজাইনের জন্য আসলে আমি মূলত স্পেস রাখতেছি। এবং সবসময় এই ধরনের যখন শেপ নিবেন, ট্রাই করবেন এই শেপটা যাতে একদম পিক্সেল পারফেক্ট হয়, ভাঙাচূরা না হয়, তাহলে দেখতে খারাপ লাগে। সো এই ছোট, ছোট জিনিসগুলো মেইনটেইন করার ট্রাই করবেন। দেখবেন আপনার ডিজাইনও সুপার কোয়ালিটির হয়ে গেছে। এটাকে একটু কাটবো। তো একটা সে শ্যাডো ক্রিয়েট করব। দেন অবজেক্ট, পাথ, উইথ অবজেক্ট বিলো। দেন এটা কালার সোয়েচ করে দিব। গ্রাডিয়েন্ট টুলটা এই পাশ থেকে নিব। এখানে একটা সিঙ্গেল ক্লিক করে টান দিবেন। গ্রাডিয়েন্ট টুল নেওয়ার পরে যেকোনো একটা পয়েন্টে সিঙ্গেল ক্লিক করে দেন টান দেন, দেখবেন যে ভিতরে কালারটা আপনার সাথে দৌড়াদৌড়ি করতেছে। দেন আমি দেখেন এই জায়গা আমার এনাফ জায়গা পাচ্ছি আমি কি করার জন্য, এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এনাফ জায়গা পাচ্ছি। বাট এখন দেখেন প্রবলেম কই, প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যে এখানে কাজ করতেছি, আমার এই পেজে আমার মার্কিং আছে, বাট এই পেজে মার্কিং নাই। তার মানে এতক্ষণ ধরে আমি যেটা করছি ঝামেলা। সো এই মুহূর্তে আপনি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন, বাট বাদ দিব কেন? আমি আমি কি করব, এখান থেকে আমি ওই ম্যানুয়াল প্রসেসে যাই। আমি ট্রাই করব যে এটা আনলক গাইড করে এই গাইডটাকে কপি করা যায় কিনা কোনোভাবে। গাইড কপি না হলে না হইছে, আমি এখানে আমার মতো করে সেম গাইডটা ক্রিয়েট করে নিব, কারণ এটা খুব জরুরি, বিলিভ ইট অর নট। পাথ লাইনে যাব, অফসেট পাথ করে নিব, অলরেডি চলে আসছে। ওকে দিয়ে এটাকে মেক গাইড করে দিয়ে আসেন। ফুলো শেপ হয়ে গেছে, প্রবলেম হয়েছে এটা, এটা বাদ দিয়ে দিই। মেক গাইড করে দেন এটাকে লক করে দিব। ওকে, সলিউশন ডান। এবার দেখেন আমার কিন্তু সেফ গাইডের বাইরে লোগো চলে গেছে, তার মানে কি এটাকে নিচে বসাইতে হবে। আর এটাকে নিচে আনতে গেলে যেটা হচ্ছে, তাহলে এটাকেও ছোট করতে হবে, মানে এই শেপটাকে একটু ছোট করতে হবে যাতে একদম লেগে না যায়, একটার সাথে আরেকটা শেপ যাতে লেগে না যায়। এটাকে শিপ ধরে ছোট করব, তাহলে একদম সেম সাইজে ছোট হবে। সো এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু খেয়াল রাখতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা অনেক ভালো কাজ করবে বা প্রপার হবে। এখন নর্মালি আমি যে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আসলে যখন কাজ করি তখন ফ্রি ফর্ম স্টাইলে কাজ করে ফেলি। দেখা যায় যে আমি এত মেইনটেইন কিছু করি না। এখন এটা হয় কেন? যে অনেক দিন ধরে কাজ করতেছি, অনেকগুলো কাজ করছি। এই বিজনেস কার্ডে হয়তোবা আমার এখন পর্যন্ত আমি ১,০০০ এর উপরে বিজনেস কার্ড ডিজাইন করছি। মোটামুটি যতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি আমি বিজনেস কার্ড ডিজাইনটা সবাইকে ফ্রি দিই। আমার যত ক্লায়েন্টই আসুক না কেন, তাকে আমি একটা কমপ্লিমেন্ট হিসেবে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেই। হ্যাঁ? যদি তার লাগে আরকি। আগে জিজ্ঞেস করি তোমার লাগবে কিনা? শুধু, শুধু কাজ করে লাভ নাই, তাই না? সো আমার ক্ষেত্রে যেটা হইছে, আমি এই সাইজ-টাইজ এগুলো খুব একটা ঝামেলা হয় না। কারণ প্রিন্ট যেটা দেই সেটা কখনোই কাটবে না। কারণ আমি জানি এই কর্নারেই আমি রাখবো। হয়তোবা একটু এদিক-সেদিক হইতে পারে। নট এ বিগ ডিল। বাট আপনারা যেহেতু নতুন কাজ করতেছেন, তো আপনারা অবশ্যই, অবশ্যই এই ছোট, ছোট বিষয়গুলো মেইনটেইন করে তারপর কাজ করবেন। তাহলে দেখবেন আপনার কাজ খুব সুন্দর হইছে। এখন দেখেন এই জায়গাটা অনেক বেশি ফাঁকা আছে, তাই না? সো এই ফাঁকা জায়গাটা বা হোয়াইট স্পেস পড়ে আছে। এখানে আমি ইনফরমেশনগুলো দিব। বাট হোয়াইট স্পেসটা তো আমার কমাইতে হবে। সো আসেন এবার হোয়াইট স্পেস কমায় ফেলি। এখানে আরেকটা শেপ ক্রিয়েট করি আমি। এই সেম ডিজাইনটা আপনারা অনেক জায়গায় দেখবেন। আমি এটা গত ২-৩ দিন আগে কই যেন দেখিয়েছিলাম। সো ওই জায়গাটা থেকে মাথায় আইডিয়াটা লেগে আছে আরকি। সো এজন্য এটা দিয়ে দেখাচ্ছি। সো সমস্যা নাই। আপনি যেহেতু এগুলো টেমপ্লেট বেসড ডিজাইন,
সো করাই যাবে। এটার কালারটা আপাতত ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে এটাকে ব্যাকে পাঠায় দিই। এবার দেখেন প্রবলেম হইছে যে এই জায়গা থেকে ম্যাচ করে নাই। একটা ব্রেকিং পয়েন্ট আসছে। এটার মতো একদম স্মুথ হয় নাই। সো এটা চাইলে অনেকভাবে স্মুথ করা যায়। আমি জয়েন্ট স্টাইলে স্মুথ করব। এই যে এতটুকু জায়গা আমার গ্যাপ আছে, যদি আমি দেখাই, এই যে এতটুকু জায়গা গ্যাপ ছিল, দেন এই শেপটাকে ব্যাকে পাঠায় দিই। ওই লেয়ারে পাঠায় দিলাম। পাঠানোর পর এটা আর এটা তো আলাদা, রাইট? সো এই ২ টা শেপকে আমি ইউনাইট করে দিব যাতে পরে আবার ঝামেলা না হয়। সো পাথফাইন্ডারে যাবো এই ক্ষেত্রে। পাথফাইন্ডারে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন, ইউনাইট, যেটা এর আগের হয়তোবা কোনো একটা ক্লাসে আমি ছোট্ট করে দেখাইছিলাম বা বলেছিলাম যে এটা দিয়ে যুক্ত করা যায়। ওই কাজটা এবার দেখেন যে এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমার ২ টা শেপ একসাথে মিলে যাচ্ছে। সো এবার দেখেন এটা একদমই স্মুথ, ফাইন একটা শেপ। এরপরে আমি এখানে হয়তোবা ব্ল্যাক কালার রাখবো না, কালারটা দেখতে ভালো লাগতেছে না। এটা হয়তোবা ডিফারেন্ট কোনো কালার দিব। এখান থেকে কি শেপটা মিলানো যাবে? শেপটা আরো নিচে থেকে নিতে হবে। এটা যেহেতু ব্যাকে থাকবে, সো আমি চাইলে এভাবেও নিতে পারি, কোনো সমস্যা নাই। দেন এটাকে কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, প্রথম যেটা। এখন বোঝা যাবে না কারণ কালার ডিফারেন্ট। এবার দেখেন একটু দেখতে নাইস লাগতেছে, তাই না? সো এবার আসেন এটার কালারগুলো একটু চেঞ্জ করি। এই কালারটা আমরা হোয়াইটই করি। আমি মেইন ডিজাইনটা হোয়াইট দেখেছিলাম। সো হোয়াইট, বাট নট এই হোয়াইট। এটার মধ্যে একটু গ্রাডিয়েন্ট দিব। হোয়াইট কালারের গ্রাডিয়েন্ট করব আমরা এটা। এবং রেড কালারেও একটা হোয়াইট কালার হবে, বাট গ্রে স্কেলের যে হোয়াইট আছে সেকেন্ড স্টেপ যেটা, সেটা দিব। বাট কালার চেঞ্জ হচ্ছে না কেন দেখি। ও আচ্ছা, এখানে ২ টা কালার পড়েছিল, এর জন্য হচ্ছে না। এবার হবে। ওকে। সো একটু ট্রাই করবেন কালার টালার নিয়ে একটু প্লে করার, যেহেতু আপনারা নতুন নতুন কাজ শিখতেছেন। সো আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন। শেপটা অনেক জোস লাগতেছে, তাই না? সো নরমালি এখন এটাই যে সিটি ব্যাংকের লোগোর মতো হয়েছে, এবং ওদেরকে দিলে ওদের কোম্পানি হিসেবে কার্ড হিসেবে ওরা ইউজ করতে পারবে। ওকে, সো সে যাই হোক, এই গেছে আমার ডিজাইনের কাজ। এবার আসেন সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন দেয়া। আমি কি ইনফরমেশন দিব? ওই যেটা বললাম, ফোন নাম্বার, ইমেল, এ লট অফ থিংস। আসেন সেগুলো দেই, এবং ট্রাই করবেন এই এখানে যে ইনফরমেশন যেগুলো দিবেন, যে ফন্ট সিলেকশনটা, ফন্টটা যাতে লোগোর সাথে ম্যাচ করে। আমি আমার জন্য ইজি যে আমি এখন পপিন্স ইউজ করতে পারবো এই ক্ষেত্রে। সো প্রথমে আমার দিতে হবে ফোন নাম্বার, ধরেন +88 018 277 01411, গ্রাফিক ক্লান নাম্বার যেটা, এটা আমি এটা দিয়ে দিচ্ছি। আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে, যাই হোক। এবং এক্ষেত্রে এখানে আর ট্র্যাকিং করার দরকার নাই, কারণ রেগুলার টেক্সট বা প্যারাগ্রাফের মধ্যে আসলে ট্র্যাকিংটা খুব রেয়ার, তাই না? সো এটা করারও দরকার নেই। আচ্ছা, এটা আমরা কি করব? ট্র্যাকিংটা কমাবো, তাই না? ক্যারেক্টারে গিয়ে ট্র্যাকিংটা 0 করে দেই। একটু ট্র্যাকিং থাকলে হয়তো বা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ১০০ থাকুক। আর ফন্ট সাইজ অলওয়েজ, এই ইনফরমেশন ফন্ট সাইজ 6 পয়েন্টের উপরে রাখতেই হবে আপনার। একদম কম হলেও 6 পয়েন্ট। ওকে? আই গেস আপনারা এটা বুঝতে পারতেছেন। এবং লোগোটাকে সহ এটাকে আরেকটু ডানে সরিয়ে নিই। সেপ মার্ক থেকে একটু দূরে থাকুক, তাই না? দেখতে ভালো লাগবে আল্টিমেটলি। দেন সেকেন্ড লাইন যেটা, সেকেন্ড লাইনে সবসময় ইউজ হয় ইমেল নাম্বার। ইমেল নাম্বারটা ধরেন গ্রাফিক ক্লানের clan1@gmail.com আমি দিয়ে দিলাম। তারপর আমি দিব ওয়েবসাইট, মাস্ট www.graphiclanpd.com দিয়ে দিলাম। থার্ড লাইন যেটা হবে, সরি ফোর্থ, এখানে অনেক সময় ফিফথ লাইন হইতে পারে, তার ডাবল নাম্বার থাকতে পারে, লাইক দ্যাট, এরকমও তো হইতে পারে, তাই না? যে ডাবল নাম্বার 1 2 3 4 সামথিং।
এরকম হতেই পারে। তখন তখন এইভাবে করবেন। ডাবল হোক, তার জিমেল ৩টা ৪টা সে ইউজ করতে পারে। বাট নরমালি ২ টা জিমেল বা ১ টা জিমেল বেস্ট, বাট ২ টা জিমেল ইউজ করা যায়। ওয়েবসাইটটা একটাই থাকবে। অনেক সময় আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যাদের মাল্টিপল ওয়েবসাইট আছে। তারা ইউজ করছে, এরকম দেখেছি। আপাতত এটা থাকুক, পরে আবার একটা ফাইনাল অ্যালাইনমেন্ট করব। তারপর 3rd পজিশনে থাকতে 4th লাইনে থাকে অ্যাড্রেস। সো আসেন অ্যাড্রেসটা দিয়ে দেই। আম সিম্পল। একটু ইয়াটা দেখে নিই। লুকিং গুড, পারফেক্ট। এবার আসেন এগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট করতে হবে। এই যে মাঝখানে যে গ্যাপগুলো সেম না, তাই না? সো এগুলো সেম করবো আমরা। এই যে অ্যালাইনমেন্টগুলো দেখি একটু। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, মানে টপে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করবে, এটা হচ্ছে মিডলটা। সো আমরা মিডলটা দিই এখন, মাঝামাঝি পজিশনে থাকবে। আর তারপর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটমের দিকে। সো বটমটা পারফেক্ট কাজ করতেছে। ওকে, দেন পুরোটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। এবার এটা আমার কাছে ফিল হচ্ছে যে সেমি বোল্ড না করে এটাকে মিডিয়াম করলে আর একটু বেটার। বা আপনি চাইলে আরও ডিফারেন্ট ফন্ট ট্রাই করে দেখতে পারেন এই মুহূর্তে এখান থেকে। এখন দেখেন এই ডিজাইনের সাথে আমরা যে ফন্টে কাজ করি, আমরা অনেক সময় বুঝি না যে ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে আমার ফন্ট ল্যাঙ্গুয়েজ মানে মিশতেছে কিনা আর কি। সো আমি যখন এটা দিতেছি, এই ফন্টটার নাম হচ্ছে ব্রেনসন শার্লেট। সো এই ফন্টটা যখন দিতেছি তখন এটা একটা আলাদা পার্ট মনে হচ্ছে। কারণ আমার মেইন ডিজাইনটা কিন্তু অনেক বেশি শার্প ডিজাইন বা মডার্ন ডিজাইন বলা যায়। সো আমার ফন্ট দিতে হবে মডার্ন ফন্ট। এখানে আপনি সেরিফ টাইপ ফন্ট দিবেন না, একদমই দিবেন না। কারণ সেরিফ টাইপ ফন্টটা আসলে ডিজাইন ল্যাঙ্গুয়েজে ওল্ড টাইপের কাজ বা লাক্সারিয়াস টাইপে বেশি ইউজ করা হয়। সো যেহেতু আমি মডার্ন কাজ করতেছি, একদম আল্ট্রা মডার্ন কাজ করতেছি, বা আরও সহজ করে যদি বলি যে টেক রিলেটেড কাজ করতেছি, সো এখানে আপনি ট্রাই করবেন সান সেরিফের মধ্যে থাকতে, এবং অবশ্যই সেটা জিওমেট্রিক সান সেরিফ যাতে হয়। আপনারা অনেকে হয়তোবা জানেন না যে জিওমেট্রিক সান সেরিফ কি। গুগল করে নিবেন যে জিওমেট্রিক সান সেরিফ দেখতে কিরকম। এটা কাজ করবে, বাট ফন্টের সাথে ম্যাচ করবে না। এখানে পপিন্স ম্যাচ করবে, সেরাটের যতগুলো ফন্ট ফ্যামিলিতে আছে ওই ফন্টগুলো আসলে এখানে ম্যাচ করবে। যদি আমি মন্টসরাট ফন্ট দেই, মন্টসরাট ফন্ট, এই ফন্টটা দেওয়া যায়। এটা খুব জোস একটা প্যারাগ্রাফ টাইপের ফন্ট। মন্টসরাট, গন্টসরাট, তারপর আরও অনেকগুলো সেরাট ফ্যামিলিতে অনেকগুলো ফ্যামিলি, এই ফ্যামিলিতে অনেকগুলো টাইপফেস আছে। সো এগুলো একটু দেখে নিবেন। এবং ট্রাই করবেন এগুলো ডাউনলোড করে রাখার জন্য, কারণ মডার্ন কাজে আসলে এগুলো অনেক বেশি ইউজ করা হয়। আমি বোল্ড থেকে রেগুলার করে দিই, বা সেমি বোল্ড রাখলেও পারফেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখেন, এখন এটাকে আমি বলতে পারতেছি এটা কমপ্লিট বিজনেস কার্ড ডিজাইন। আমি যদি এটার রেজুলেশনটা বাড়িয়ে দেখতে চাই, কন্ট্রোল 0। এবার দেখেন, দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। এখন নিট অ্যান্ড ক্লিন লাগলেও আমার কাছে যেটা ভিজুয়াল নয়েস মানে ঝামেলা মনে হচ্ছে, এই জায়গাটা অনেক বেশি ফাঁকা, রাইট? আবার উপরে জায়গা কম। তাহলে আসেন এটাকে ব্যালেন্স করি এবার। কার্ডের সাথে এই জায়গাটা ব্যালেন্স করি। পুরোটা সিলেক্ট করে দেন এটাকে আরেকটু নিচে নামিয়ে দেই। আর এইটাকে আরও নিচে নামিয়ে দেব, যাতে মোটামুটি একটা ব্যালেন্স থাকে। ওকে, এবার দেখেন দেখতে কত ভালো লাগতেছে, তাই না? এবার আরও ট্রাই করবে এটাকে আর একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য। কেন? এখন যদি ডাবল লাইন হইতো তখন দেখতে ভালো লাগতো। এখন আমি চাচ্ছি এইখানে যতটুকু ফাঁকা, এখানেও ঠিক সেম ফাঁকাটা রাখার জন্য। এবার পারফেক্ট। এখন এই জিনিসগুলো যদি না বুঝেন, যেমন আমি ম্যানুয়ালি এই জিনিসটা অনেক সময় করি। যতটুকু ফাঁকা এখানে আছে, দেন সেম ফাঁকাটা আসলে এই সাইড থেকেও আছে কিনা। আছে। ওকে, একদম মানে ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করেছি, বাট এটা একদম পিক্সেল পারফেক্ট হয়েছে। দেখেন পিক্সেল পারফেক্ট, তাই না? সো কাজ করতে করতে এরকম হয়ে যাবে অ্যালাইনমেন্ট। আপনার আসলে এইখানে যে কটা অ্যালাইনমেন্টের অপশন দেওয়া আছে এগুলো আপনার লাগবেও না একটা সময় গিয়ে। এবার আসেন এই জায়গাটা অনেক বেশি নেগেটিভ স্পেস, হোয়াইট স্পেস হয়ে পড়ে আছে। সো এটা থাকবে না, এখানে তো আমার নাম দিতে হবে, তাই না? কারণ এখানে আমি আমার নাম দিচ্ছি। আমার নামের শর্ট ফর্মটা একদম শর্ট হয়ে গেছে, বাট বিজনেস পারপাসে এটা খুব জরুরি।
সো এটা ডিসপ্লে ফন্ট করতে হবে। মেক ইট বিগ। বিগ করলেও এটাকে ট্রাই করব এই অ্যালাইনমেন্টে রাখার জন্য। এটার জন্য যেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। বাট সমস্যা নাই। আমি চাইলে এটাকে আরেকটু নিচে নামায় দিতে পারবো। পুরো শেপটাকে একবারে সিলেক্ট করে আরেকটু নিচে নামায় দেওয়া যাবে। তাই না? এবং আমি এখানে আরেকটা কাজ করতে হবে আমার। এইটার স্টাইলটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আমরা পপিন্স দিয়ে দেখতে পারি কিরকম আসে। নরমালি একটা ডিজাইনের মধ্যে ২ টার বেশি ফন্ট ইউজ করার কোনো দরকার নেই। আমরা ২ টা ফন্ট ইউজ করতেছি। একটা হইছে স্রাট, মন্টসেরাট, আরেকটা হইছে পপিস। ২ টাই একদম জেনেরিক ফন্ট। মার্কেটে এমন কোনো ডিজাইনার নাই যারা আসলে এই ফন্ট দিয়ে কাজ করে না। সো এখানে আরেকটু সুন্দর করি। এই নামটাকে আরেকটু আ কম ওয়েট করে দেই, মিডিয়াম করে দেই। বড় করার পর এই পার্টিশনটাকে আরেকটু বড় করি। অল্প একটু করলাম, 6.2 করে দিলাম। 6 ছিল 6.2 করে দিয়েছি। এবার এটার নিচে একটা নাম দিই। সরি, ইয়াটা দিব আমার, আমি কোন পজিশনে জব করতেছি সেগুলো। বা এখানে তো গ্রাফিক লন হবে না, এখানে হবে পিক্সেল স্টুডিও। তো আসেন পিক্সেল স্টুডিও দিই। লরেমিক সাম টেক্সটের যুগ চলে গেছে, সো ট্রাই করবেন ডেমো যা কাজ করবেন সেখানেও রিয়েল ইনফরমেশন বা রিয়েল দেখতে ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আসলে দেখতে ভালো লাগবে, ডিজাইন দেখতে ভালো লাগবে। এবার এটার সাথে এটার ম্যাচ করতে হবে। অ্যালাইনমেন্ট ডান। এটাকে ছোট করতে হবে। ছোট করার পরে আমি হয়তো বা যেটা করতে পারি, পিক্সেল স্টুডিওটাকে একটু বোল্ড করে দিব। সেম ফন্টে রেখে একটু বোল্ড করে দিলাম। বা হয়তো বা আরেকটু বোল্ড করলে আরেকটু ভালো লাগতে পারে, আমি নট শিওর। বা ট্রাই করে দেখতে পারি। বোল্ড, লুকিং গুড, ক্যান ক্লিন, তাই না? এবং এই পার্টিশনটাকে বড় করি। কারণ এটা একটা ডিসপ্লে পার্টিশন বা ডিসপ্লে লেআউট, যেটা আসলে বেশি জরুরি যে কারটা কার, কে হোল্ড করতেছে, তাই না? আচ্ছা, ট্র্যাকিং যদি কমিয়ে দেই, আচ্ছা কিছু করার নাই, আমার নামটাই একটা লোগোর মতো। সো নট এ বিগ ডিল। বাট এই নামটা যখন আবার আপনারা কি ক্রিয়েট করবেন লাইক দ্যাট, ধরেন আপনাদের মধ্যে হয়তো বা কারোর নাম আছে আব্দুর রউফ, এভাবে দিয়ে আর ওয়েফ, তখন আমি কি করতেছি, আব্দুরের যে বোল্ডনেস যেটা আছে এটাকে সেমি বোল্ড থেকে মিডিয়াম করে দিব। ওকে, এবং তখন কিন্তু আমি এত বড় সাইজ করব না, আর একটু ছোট করব, দেখতে আই প্লিজিং যাতে লাগে। এবং এটাকে বড় করে দিই। এই হচ্ছে মূলত একটা বিজনেস কার্ড ডিজাইন করা। এখন এটাকে যদি আমি একটু আরেকটু হাই রেজলিউশনে দেখতে চাই, আমরা আজকে একটু ফটোশপেও দেখব, মোকআপ করবো আজকে এটারই, এবং আমি আপনাদেরকে কিছু মোকআপ ফাইল দিয়ে দিব এই ক্লাসের সাথে, যেগুলো সবই প্রিমিয়াম। সো এটা সুন্দর একটা ডিজাইন করতে পারলাম যখন আমি সব কিছু মেনটেন করে কাজ করতেছি। আই গেস আপনারাও করতে পারবেন। আর এই জায়গাটায় যতটুকু এই যে আমার লেআউট করেছি, বা লেআউট আরও সহজে বুঝাই, ধরেন এটা একটা শেপ, এখানে টেক্সটও নাই, শেপ। এই জায়গাটা যতটুকু গ্যাপ, এই জায়গাতেও আপনি সেম গ্যাপ রাখবেন। যেন আমার কাছে মনে হচ্ছে এই লেখাটাকে আরেকটু ডানে সরাই দিতে হবে, ১ বা ২ পিক্সেল। সো এখন যদি আমি এটাকে দেখি, সুপার কোয়ালিটির লাগবে দেখতে। দেখেন, প্রফেশনাল ডিজাইন অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কিছু না। এবং যদিও এটা একদমই প্রফেশনাল কোনো কাজ না, একদম বেসিক লেভেলের কাজ, বাট এর থেকে অনেক আপডেট কাজ করা যায়। কিন্তু দিন শেষে প্রফেশনাল প্রসেস এরকমই, যেখানে আপনি সব কিছু বুঝতেছেন, কোথায় কি করতেছেন, কোথায় কতটুকু গ্যাপ দিতেছেন, এগুলো আসলে জরুরি ডিজাইনে। এটাই, এর জন্য আসলে আমাদেরকে ক্লায়েন্টরা টাকা দেয়। এই ধরনের শেপ ক্রিয়েট ও এর থেকে আমাদের থেকে আরও ভালো পারে, বাট ওর কাছে টাইম নেই। সেকেন্ড অপশন হচ্ছে ও হয়তো বা এই টুলস দিয়ে এই কাজটা করতে পারে না। দিস দ্য রিজন যে ও আমাদের কাছে আসতেছে। ওকে, সো অনেক কথা বলছি, এবার আসেন এইটাকে আমি কি করব। এবার যখন আমি ফাইনালি ডিজাইন ডান, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রিন্টে পাঠানোর আগে
হুট করেই আগে এই কাজটা করবেন না। হুট করে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে, "ভাই তুমি আমার এখানে এই যে এই নামের এই ফার্স্ট পার্টিশনটা বা ফার্স্ট অপশনটা তুমি বোল্ড করো, সেকেন্ডটা তুমি লাইট করে দাও।" এখন যদি আপনি এটাকে ক্রিট আউটলাইন করে দেন, তখন কিন্তু আবার আপনার লিখতে হচ্ছে। মানে যখন আপনি ফাইনালি সবকিছু ডান হয়ে গেছে, আপনার ২০টা, ২৫, ৩০টা রিভিশনও হয়ে গেছে, সবকিছু যখন শেষ, তারপরে ফাইনালি আপনি এটাকে সিলেক্ট করবেন পুরো ডিজাইন, দেন অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করে দিবেন। এটা অলরেডি এক্সপ্যান্ড হওয়া আছে, এটা মেবি নাই। পুরো ডিজাইন সিলেক্ট করলাম, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে এক্সপ্যান্ড করে দিবেন, যেটা আমি করব। এখন আর একটা জিনিস এখানে হয়তো বা আপনাদের কাছে মিসিং হইতে পারে, আপনারা এখানে আইকন ইউজ করতে পারেন। যদি আমার এই ডিজাইনে আমি আইকন ভাবতেছিই না, কারণ আইকনটা ইউজ করলে আমার ডিজাইনটা অনেক বিজি হয়ে যাবে, এই ডিজাইনের ক্ষেত্রে পারতেছি না। বাট অন্য ডিজাইন লাইক দ্যাট, এখানে যদি এগুলো কিছু না থাকতো না, আর এটা শুধুমাত্র এই কালার থাকতো, তখন আমার মাস্ট এখানে আইকন ইউজ করা লাগতো, রেড কালারের আইকন, কল আইকন, জিমেল আইকন, ওয়েবসাইট আইকন, অ্যাড্রেস, লোকেশন আইকন। এখন আইকনগুলো চাইলে আপনি নিজে ক্রিয়েট করতে পারেন, বাট নতুন অবস্থায় আপনার উচিত আইকনগুলো নিজের ক্রিয়েট করা। আর যারা একটু চালাক, যারা বা আর একটু দ্রুত কাজ করতে চান, তারা ফ্রি পিকে যান, যাওয়ার পর ওখান থেকে আইকনগুলো ডাউনলোড করেন। লাইক দ্যাট আমার কি আইকন লাগতেছে, বিজনেস কার্ড আইকন, রাইট? সো আমি সার্চ করি, ফ্রি পিকে চলে যাই। কোন ক্লায়েন্ট মেসেজ দিছে, আচ্ছা যাই হোক, বিজনেস কার্ড আমার কি লাগতেছে, বিজনেস কার্ড আইকন, কার্ড আইকন লিখে আপনি সার্চ করেন বিজনেস কার্ডের এই যে এই প্লে লিস্টে দেখেন, মানে সরি প্লে লিস্ট বলতেছি মিউজিক এর জায়গা থেকে। আচ্ছা যাই হোক, মানে এই ফাইলের মধ্যে আপনি অনেকগুলো আইকন পাচ্ছেন এবং আপনার যে জরুরি যে আইকনগুলো দরকার সেগুলো পাইতেছেন। এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ইউজ করেন। যদি এটা প্রিমিয়াম ফাইল, বাট ফ্রি ফাইলও পাওয়া যায়। ফ্রি পিকে আসার পর ফ্রি লিখবেন, ফ্রিটা সিলেক্ট করে দিবেন, দেখবেন অনেক রকমের আইকন আপনি পাচ্ছেন কিন্তু। আর যখন এগুলো না পাবেন, এই যে কোনো একটা ডিজাইন থেকে আইকন নেন আপনি, কারণ আইকনটা নিলে তো সমস্যা নাই, আপনি চাইলে নিতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বিলিভ ইট অর নট। ইন্ডাস্ট্রিতে অনেকেই এই ধরনের ক্যাচালগুলো করে যে এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না। ভাই এগুলো আসলে কাজে দেয় না। ওর হয়তো বা নিজে ইউজ করে, ওর শখ, বা নিজে বানাইতেছে এর জন্য হয়তো বা এভাবে বলতে পারে। বাট এগুলো কান দেওয়ার দরকার নাই, যেহেতু আপনার নতুন ডিজাইনার, আপনাদের প্র্যাকটিস করা লাগবে। আপনার যদি ভালো লাগে এই ডিজাইনটা নেন, যদি এটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে কিনা আই ডোন্ট নো, ডিজাইন বাট কোনো কাজ করতেছে না, দেখেন কি করছে। আবার এই ফাইল ফ্রি পিকে অ্যাপ্রুভও হয়েছে, দিস দ্য রিজন যে ফ্রি পিকের অবস্থা এখন এইরকম। ফ্রি পিকে আগে যারা, যখন আমরা আমাদের সিনিয়র যারা কাজ করতো এখানে, ডিজাইন মেক করে এখানে যারা অ্যাপ্রুভ করাইতে পারতো, প্রচুর রান করতো, বিলিভ ইট অর নট। আর এখন তো অবস্থা খুব খারাপ, আপনারা অনেকে জানেন যে ফ্রি পিকে ডাউনলোড, মানে পেমেন্ট রেশিও কত কমিয়ে ফেলছে এই ফাইলগুলো। মানে এই ফাইলের জন্য এখন আসলে আমি ফ্রি পিকে খুব একটা ইউজ করি না। আর এআই আসার পর তো অবস্থা আরও খারাপ। আগামী ১-২ বছর পরে আমি জানি না যে এগুলো আসলে খুব একটা থাকবে কিনা এই ওয়েবসাইট। হয়তো ফ্রি পিক টিকে থাকবে, বিকজ অফ দ্যাট ফ্রি পিক নিজেই এআইতে কনভার্ট হয়ে গেছে। চালাক, হ্যাঁ? বাট অন্য যে ওয়েবসাইট যেগুলো আছে, তারা কিন্তু এখনও এআই ইউজে যাচ্ছে না। বাট আমি অ্যাজ এ ডিজাইনার এআই ইউজ করতেছি। সো আমি আর এই ওয়েবসাইটে আসবোই না যদি আমার ওই অপশন না থাকে, আমি আমার মন মতো ফাইল না পাই। আচ্ছা যাই হোক, এগুলো আউট অফ কনটেন্ট কথাবার্তা। সো এখানে আমার ওই জিনিসগুলো আসতেছে না, না আসলে সমস্যা নাই তো। আমি সার্চ করব ফোন আইকন, পিএইচও, ফোন আইকন। ফোন আইকনের সাথে আপনি বাদবাকি সব কিছুই পেয়ে যাবেন। আমি সার্চ করব কল আইকন বা অ্যাড্রেস আইকন, ADDRESS অ্যাড্রেস আইকন। আমি এখান থেকে সুইটেবল যেটা হবে নিয়ে ইউজ করব। ভেক্টর জিপ ফাইল হিসেবে ডাউনলোড করবে, ওখান থেকে একটা একটা করে নিয়ে এখানে ইউজ করব। সিম্পল। ওকে, সো অনেক কথা বলছি, এবার আসেন এটাকে ফাইল রেডি করি। ডিজাইন করলেই হবে না, আমার ফাইলও রেডি করতে হবে। সো পুরোটা ক্লিপিং মার্কসে নিয়ে আসি, সিলেক্ট করে Ctrl+7, ক্লিপিং মার্কস হয়ে যাবে। আহ, এটা হচ্ছে না, এটার আউটলাইনটা কেটে গেল কেন? আচ্ছা আমি তো এই জায়গাটা থেকে করতেছি, ওয়েট করেন। আচ্ছা একটা ফাইল মেবি লক করা আছে, কোন একটা ফাইল লক করা। Ctrl+7, এবার ঠিক আছে। আচ্ছা সো আমার ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুইটা ডিজাইনই কমপ্লিট এবং আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট ডিজাইন। এবার আমি এটাকে সেভ করব। সেভ করার আগে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করি, করার পর অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, দেন এক্সপ্যান্ড করে দিব। এখন যা আছে এখানে সব ভেক্টর ফরম্যাটে চলে গেছে। এখন আর ওই যে টেক্সট ফেটে যাওয়া বা টেক্সট ভেঙে যাওয়া, টেক্সট আসে নাই, এই ধরনের ইস্যু হবে না। এবার আসেন এটাকে ডেলিভারির জন্য ফাইল রেডি করা। ডেলিভারির জন্য ফাইল রেডি করতে হয়, প্রথমে আপনার জেপিজি দিতে হবে প্রিন্টের জন্য, যেটা মাস্ট। এক্ষেত্রে আপনি 3000 করে দেন, কারণ হায়ার রেজলিউশনে কাজ করেন। একটা ফোল্ডার ক্রিয়েট করব আমি এবার,
হয়তোবা ডাউনলোডের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি লাইক বিজনেস কার্ড ডিজাইন ব্র্যান্ডের নাম দিয়ে এটা করবেন। এতে আপনারও সুবিধা, যার কাছে ডিজাইন পাঠাচ্ছেন তারও সুবিধা। এবার হইছে এটা কি ব্যাক পেজ, রাইট? ব্যাক পার্ট লিখে দিব। ব্যাক পার্ট এই কাজগুলো খুব কনসার্নলি করবেন। ব্যাক পার্ট বা ব্যাক ডিজাইন, দেন আসেন ফ্রন্ট ডিজাইন সিলেকশন করি। এটা ওই 3000 করে দিব, কারণ এই ক্ষেত্রে তো আমার দিতে সমস্যা নাই। একটা সময় মার্কেটে এরকম ছিল, এই যে হাই রেজলিউশনে মানে কাজ দেওয়ার জন্য চার্জ করতাম আমরা, বাট এটা এখন এমনিতেই দেওয়া লাগে, আর অনেক কিছু ফ্রি দেওয়া লাগে। ফ্রন্ট ডিজাইন, FR20 ফ্রন্ট ডিজাইন আমি দিলাম। ফ্রন্ট ডিজাইন ব্যাক অ্যান্ড ফ্রন্ট ডান। দেন আমার আরেকটা ফাইল সেভ করতে হবে, যেটা হচ্ছে প্রিন্টের জন্য তার কাছে যাবে। ডাউনলোডের এখানেই পিডিএফ ভার্সন, এআই তো সেভ করবিনি, তারপর পিডিএফও সেভ করতে হবে। সো আগে এআইটা সেভ করি। মেইন ফাইল, আমি আসলে এইভাবে ক্লায়েন্টদেরকে ফাইল দিয়ে থাকি, তো এর জন্য এইভাবে দেখাচ্ছি আপনাদের। এবং এভাবে দেওয়ার পরে আসলে কখনোই আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলে নাই পরবর্তীতে এসে যে আমার ফাইলে প্রবলেম হয়েছে বা ফাইল খুঁজে পাই নাই, এই টাইপের কোনো কখনো কিছু হয় না। আর পিডিএফটা মাস্ট দিবেন, কারণ ও পিডিএফটা দিয়ে আসলে ম্যাক্সিমাম জায়গায় প্রিন্ট হয়। এবার এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপার কিছুই না, জাস্ট এখান থেকে কম্প্যাটিবিলিটি অ্যাডোব 3 করে দিবেন, 1.3 করে দিবেন। কারণ অনেকে আছে যে হয়তোবা সে 1.6 ভার্সন ইউজ নাও করতে পারে, লেটেস্ট ভার্সন মানে অ্যাক্রোব্যাট 4 ইউজ করতেছে, এরকমও আছে, অনেকেই আছে। বাংলাদেশে তো ম্যাক্সিমাম জায়গায় এই ইলাস্ট্রেটর 9, 3, 2 এই মানে ওই অনেক আগের, আজ থেকে হয়তোবা 12-13 বছর আগের সফটওয়্যারগুলো ইউজ করে, ওরা ইউজ করে স্টিল নাও। ফটোশপ CS6 ইউজ করতেছি স্টিল নাও। ওকে, সো ওদের জন্য তো দিতে হবে, আদারওয়াইজ যেটা হবে আপনি যখন 6-7 দিবেন 1.3তে ওর ফাইল ওপেন করতে ঝামেলা হবে, ওপেনই হবে না দেখা গেল, তখন তো সমস্যা। সো আসেন সেভ পিডিএফ দিয়ে দিই। সো সেভ পিডিএফ দিলে আমার ডিজাইন চলে আসতেছে। সো ওভারঅল ব্যাপারটা হচ্ছে এটা, এই যে হোয়াইট কালার আছে এটা যখন ও কাটিংয়ে যাবে তখন এটা মানে অটোমেটিকলি কাট করে পড়ে যাবে। সো আমার ডিজাইন ডান, সব কিছু ডান হয়ে গেছে, ফাইল দেওয়া হয়ে গেছে। এরপর একটা কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, এটা প্যাকেজ সেভ করতে হবে। ফাইলে যাব, দেন প্যাকেজ সেভ করবো এই সেম ফোল্ডারে, অন্য কোনো ফোল্ডারে না। এর আগের ক্লাসে হয়তো আমি দেখিয়েছিলাম যে প্যাকেজ সেভ কেন করতে হয়। প্যাকেজ সেভ সিলেক্ট ফোল্ডার দিয়ে দেন প্যাকেজ সেভ করে দিলেন আপনি, আপনার কাজ শেষ। এবার জাস্ট ফাইলটা ওকে জেপিজি হিসেবে আপনি ওকে দিয়ে দিবেন যে ভাই নাও, এই তোমার কাজ, এই তোমার ফাইল। সহজ, খুব একটা কঠিন কিছু না। প্রসেস অনুযায়ী কাজ করলে আমি আপনাদেরকে শিখাইতেছি, কাজ করতেছি, কথা বলতেছি, তার মধ্যে এই ক্লাসটা মাত্র 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। তার মানে এই পুরো কাজটা আমি করতে পারি সর্বোচ্চ ম্যাক্স 10 মিনিট। 10 মিনিট বা একটু ভালো হইলে হয়তো বা 20-25 মিনিটে আমি একটা কাজ করতে পারি। এর থেকে যখন আমি অ্যাডভান্স কাজে যাব, অনেক কিছু করব কার্ডের মধ্যে, তখন হয়তোবা আমার টাইম লাগবে। বাট ওটার জন্য আমি পেমেন্টও তো ওইরকম নিবো, না? বেসিক স্টেজে এই ধরনের কাজ করতে পারলেও আলহামদুলিল্লাহ আপনি লোকাল মার্কেটে টপ লেভেলে থাকবেন। সিওর, এটা সিওর থাকেন আপনি। ওকে, সো সবকিছু শেষ। এবার আসেন, এটা তো ডিজাইন করে দিয়ে দিছে ওনাকে, তাই না? একদম ডিজাইন করে দিছি, মেইন ফাইল দিছি, মেইন ফাইল ডিজাইন করছি, বাট এটা প্রেজেন্টেশনে যাইতে হবে। সো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার এই কারণেই মেক করা বা মার্কেটে লঞ্চ করা, যে এখানে আপনি ডিজাইন রেডি করবেন, ওই ডিজাইন নিয়ে পরে ফটোশপে যাবেন, ফটোশপে প্রেজেন্টেশনটা বা লুকিংটা তৈরি করবেন। সো লুকিং প্রেজেন্টেশন এক কথা হচ্ছে মক আপ করবো। সো আমরা এবার ফটোশপ যাব। এখন আপনাদের অনেকের কাছে হয়তো বা ফটোশপ থাকতেও পারে, নাও থাকতে পারে। গ্রুপে অনেকগুলো ফটোশপের ফাইল দেওয়া আছে, একটু গ্রুপ এক্সপ্লোর করবেন। আর আমি জানি আপনারা ফটোশপ ম্যাক্সিমামেরই আছে, আর যাদের নাই তারা গ্রুপে দেখবেন ফাইল আছে, সেম প্রসেস ইলাস্ট্রেটর যেভাবে ইনস্টল করেছেন ফটোশপটা ওভাবে ইনস্টল করে ফেলেন, সিম্পল। অথবা ক্রিয়েটিভ সুইট থেকে ইউজ করেন, মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন, 30 না 40 ইউএসডি জানি, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন বা টুলস ইউজ করতে পারেন। সো আমার কাছে CC 2019 ভার্সনটা আছে, আমি এটাই ওপেন করি এখন। এই ডিজাইনগুলো আমরা মোকআপ করব। মোকআপটা আসলে কীরকম দেখতে, আমি যদি একটু সার্চ দেই, বিজনেস কার্ড, বিজনেস কার্ড মোকআপ, এই যে এগুলোই মোকআপ মানে রিয়েলিস্টিক ভিউটা। আমি জানি এটা আপনারা সবাই জানেন। এখন হচ্ছে আসেন মোকআপ করি। মোকআপের জন্য এই মোকআপ ফাইলটা লাগবে, পিএসডি ফাইল হয় মোকআপ ফাইল। শুধু বিজনেস কার্ড না, যে কোনো ধরনের ডিজাইনের
প্রেজেন্টেশন ফাইল বা বলা যায় মোকআপ ফাইল সবসময় পিএইচডিতে হবে। পিএইচডি ফাইলটা আমরা ওপেন করব। তো চলুন আমরা এটা হচ্ছে আমাদের ফটোশপের লুকিং বা ফটোশপে কাজ টাজ করি। আমি অনেক কাজই করি। আমি যে কোনো ডিজাইনই ইলাস্ট্রেটরেও করি, ফটোশপেও করি। একটা ডিজাইন, মেইন ডিজাইন ২ টা সফটওয়্যার ইউজ করে করি। তারপর প্রেজেন্টেশনটা সবসময় ফটোশপ দিয়ে করি এবং ফটোশপ অ্যাডভান্স লেভেলের জিনিস। সো এটাও আমাদের শিখতে হবে। একই সাথে শিখে যেতে হবে। বাট বেসিক স্টেজে আসলে ফটোশপে আ অনেক অ্যাডভান্স কাজের কি দরকার আছে বলেন? আমি কালকে না এর আগের দিন জানি এই ডিজাইনটা করছি ফটোশপে। এটা ওভারঅল পুরোটাই ফটোশপে করা। এই সেম জিনিস, সেম একদম সেম টু সেম জিনিস আমি চাইলে ইলাস্ট্রেটরেও করতে পারি এবং একই রকম আমাকে রেজাল্ট দিবে। বাট এটা আমি কেন ফটোশপে করছি? কারণ আমার প্ল্যান হইছে ইন ফিউচারে আরো এখানে অনেক কিছু এড করা। শেড দেওয়া মানে ওই যে শ্যাডো-ট্যাডো এই হাবিজাবি এই জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। যেন আমি হয়তোবা চাইলে এখানে যে ব্লেন্ডিংটা এত সুন্দর একটা ব্লেন্ডিং পিছনে গ্রিন কালারের একটা ব্লেন্ডিং, এই ব্লেন্ডিংটা হয়তোবা আমি আবার ইলাস্ট্রেটরে দিতে পারতাম না। তাই না? বা কালারগুলো চেঞ্জেস, কালার নিয়ে যখন আপনি প্লে করতে যাবেন তখন আবার আপনার ফটোশপ লাগবে। বাট আমাদের আপাতত ফটোশপ লাগবে শুধুমাত্র মোকআপের জন্য। যখন এই মোকআপ-টোকআপ ইউজ করা শিখে যাবেন, লেয়ার-টেয়ার বুঝবেন, মানে বেসিক স্টেজে মোকআপ করতে, করতে ১ মাস ট্রাই করলে এবার দেখবেন আপনি ফটোশপে কিং। কারণ ফটোশপের মেক্সিমাম টুলস, ফটোশপ, ইলাস্ট্রেটর সেম টু সেম। আমি আপনাদের জন্য কিছু রিসোর্স এখানে রেখে দিয়েছি। বিজনেস কার্ড ফর ডিএফ। বেশ কিছু ফাইল আছে। সবগুলোই জোস, জোস ফাইল। সো আসেন এবার এগুলোকে দেখি। নরমালি আপনারাও এভাবেই পাবেন। এখান থেকে এটাকে আমার কি করতে হবে? আনজিপ করে নিতে হবে, তাই না? সো আসেন এগুলোকে আনজিপ করি। স্ট্যাক সেপারেট ফোল্ডার করে দিই। তাহলে সবগুলো আলাদা, আলাদা হয়ে ওপেন হবে। খুব সুন্দর, সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মোকআপ সবগুলো দেখেন। এই মোকআপটা আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগছে। এই যে এটা, দেখতেই অনেক সুন্দর, তাই না? এটা হচ্ছে লেটার প্রেস মোকআপ। আমরা একটা রেগুলার মোকআপ ইউজ করি, যে মোকআপটা দেখতে কালারফুল। এই মোকআপটা আপনারা অনেকে ইউজ করছেন, আই নো। সো আসেন এই মোকআপটা ইউজ করি। পিএইচডি ফাইলটা ওপেন করব। বাট কথা হইছে ও মোকআপ দেওয়ার কথা বলে আমাকে মোকআপ দেয় নাই। ও আমাকে দিছে হইছে ডিজাইনটা এই ফাইলটার মধ্যে। এখানে একটা ডিজাইন আছে। সো ডিজাইন তো দরকার নেই। আমার তো লাগবে মোকআপ। সে যাই হোক, এরকম হয়। ফ্রি পিকে অনেকেই এরকম করে, অনেক সেলাররাই। আর এই ফাইলগুলো যেখানেই আমি পাই, আমি একটা রিপোর্ট দিয়ে দেই। বা দেয়া উচিত। এই যে সেম কাজগুলো করছে। মোকআপের কথা বলে আমাকে ডিজাইন ধরায় দিতেছে। বাট এই মোকআপ চাইলে ইউজ করা যায়। বাট এটা পিওর মোকআপ। ড্যাম সিওর হ্যাঁ, এটা মোকআপ। বাট এই মোকআপে আবার আমার এই ডিজাইনে কাজ বসাইতে পারবো না। এখানে শুধুমাত্র পিএনজি কাজ বসবে। এই সিম্পল কাজগুলো বসবে। আমি দিয়ে দিতেছি আপনাদেরকে। আপনারা ইউজ করে দেখেন কোনটায় কীরকম আছে। এটাও কালারফুল মোকআপ না। এই মোকআপটা কি কালারফুল? কি প্লেয়ার্স? আচ্ছা, এটা কি ধরনের মোকআপ করছে দেখি। দেখি তারপর শিখাবনে। আচ্ছা, এটা কালারফুল বাট এটার অবস্থা খুব খারাপ। সো এটা একটা অ্যাডভান্স মোকআপ। একটা সহজ মোকআপ বের করে আসেন। যদি এই সবগুলো ফাইল আপনাদেরকে দিয়ে দিব, ট্রাই করবেন ইউজ করার জন্য। এটা সহজ ফাইল। এই যে এটা হচ্ছে একটা মোকআপ, আমি ওপেন করতেছি। সো আবার প্রথম থেকে দেখাই। ওপেনে যাবেন। যেহেতু আমি ডিরেক্ট ওপেন করব, ফাইল ওপেন করব, মকআপ পিএসডি ফাইল। দেন আপনি ক্রিয়েট নিউতে দিবেন না, আপনি ওপেনে দিবেন। তারপর এই ফাইলটাই পিএসডি ফাইল যেটা দেখে নিবেন। পিএসডি আমার এখানে আইকন দেখাইলে আপনার আইকন নাও দেখাইতে পারে ভাই। সো পিএসডিটা দেখে নিবেন, ফাইল এক্সটেনশন দেখে নিবেন, ওপেন ক্রিয়েট করেন। এই হচ্ছে মোকা ফাইল। এবার আমার ডিজাইন টেনে জাস্ট এখানে আমি বসাবো। কিভাবে বসাবো? এখানে একটা লেয়ার অপশন আছে, দেখেন লেয়ার। আপনারও সেম থাকবে। এই ফাইলটা ওপেন করলে এরকম আসবে। যে কোনো ধরনের মোকআপ ফাইল যেটা আছে সেখানে দেখবেন এই অপশনটা থাকে ইওর ডিজাইন ফন্ট বা ছোট্ট একটা ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে দেখবেন। সো এখানে আমি কি করতেছি? ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে আর একটা অপশন এখানে ওপেন হবে এটা। মানে মেইন ডিজাইনটা আমি এখানে এনে ঢেলে দিব বা ছেড়ে দিব। সো আসেন মেইন ডিজাইনটা কোথায় আমার? মেইন ডিজাইন আমার বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে এই যে জেপিজিটা নিয়ে আসবেন এই ক্ষেত্রে। ভিউ এক্সট্রা লার্জ আইকন ফন্ট ডিজাইনটা নিয়ে আসি। এটাকে ক্লিক করে টেনে নিয়ে আসবেন ফটোশপের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে না। আনার পর এটা যখন আসতেছে এখানে এনে ছেড়ে দিবেন। ওকে? নরমালি এরকম থাকবে। তারপর এটাকে সাইজটা এই সেম টু সেম করবেন। ওদের এখানে সাইজটা বড় সাইজ দেয়া সম্ভবত। হ্যাঁ? সো সমস্যা নাই। আমি এটাকে একটু ড্রাগ করে মিডল পজিশনে নিয়ে আসি। মিডল পজিশনে নিয়ে আসার পরে
এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে সেট হয়ে গেছে। দেন কন্ট্রোল এস মানে কন্ট্রোল সেভ করতেছি। শর্টকাট কি ইউজ করবেন? কন্ট্রোল এস ক্লিক করলে এটা সেভ হবে। বাট কি হইছে? কিছুই হয় নাই। হয় নাই কারণ আমি এখানে পিএসভি ফাইলে সেভ করছি এবং এটার পিএইচডি লুকিংটা এই জায়গায় চলে আসলো। সেম নিচেরটাও কালার চেঞ্জ করি আসেন। কালার বলতে ডিজাইন চেঞ্জ করি। এই যে এখানে আরেকটা ফাইল আছে দেখেন। এই একটা আর এই একটা। এটার মধ্যে কি? আচ্ছা ওই সেম জিনিস। এখানে ডাবল ক্লিক করি। করার পর এবার ব্যাক সাইডটা আমি নিয়ে আসবো। ব্যাক সাইডটা নিয়ে এসে সেম প্রসেস এখানে রাখার পরে দেখবেন কিছুই আসে নাই। তখন ভয় পাওয়ার কিছু নাই। এটা লেয়ারটা নিচে পড়ে গেছে। আর এটার এই টগল অপশনটা অফ করে দিবেন। তাহলে আপনার ডিজাইন চলে আসবে। এই যে একটা কথা হচ্ছে এটা কিভাবে ঠিক করব? আপনার ডিজাইনটা সিলেক্ট করবেন। এই যে ব্যাক ডিজাইন দেখেন। এখানে লেয়ারটা এরকম নাও থাকতে পারে। আপনি এখানে ব্যাক ডিজাইন একটা ক্লিক করেন। লেয়ার সিলেকশন হয়ে গেছে। তারপর কন্ট্রোল টি বা ট্রান্সফর্ম বা আমরা যে ছোট বড় করি ওইটাই যেটা ইলাস্ট্রেটরে করছি। বাট এখানে কিবোর্ড শর্টকাট ডিফারেন্ট। কন্ট্রোল টি দিলে এটা চলে আসবে। আপাতত এটা আপনাদের জন্য এনাফ। দেন এটাকে আপনি বড় ছোট করেন। বাট এভাবে বড় ছোট করতে গেলে দেখেন চ্যাপ্টার ট্যাপ হয়ে যায় যাইতেছে, তাই না? তো তখন আমরা জানি কি আমরা কোনটা ক্লিক করব। আমরা কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবো, তাহলে দেখবেন সাইজ আর এদিক সেদিক হইতেছে না। ওকে, হয়ে গেল। এখানে ক্লিক করবেন, দেন কন্ট্রোল এস। সো ফাইল সেভ হয়ে গেছে। এই মেইন ফাইলে সেভ হয়ে গেছে। এখন থেকে নিচের যে কালারগুলো আছে এটা তো ম্যাচ করতেছে না। এটা একটা ঝামেলা, তাই না? তো দেখি নিচের কালারটা কই থেকে দিছে। এই যে এখান থেকে নিচের এই কালারটা রেড কালার করতে হবে, আদারওয়াইজ কালারটা আসতেছে না কিন্তু। তো এখানে দেখেন পিসি স্ট্যাক কালার লেখা আছে। সো এটা ডাবল ক্লিক করেন, এই যে কালার পিকার চলে আসছে। এবার এখান থেকে রেড কালার করে দেন, ম্যাচ করবে। কালারটা এখান থেকে নেই আমরা, তাহলে আর একটু ভালো ম্যাচ করবে। সো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। ফটোশপের মজাটাই এই জায়গাটা। আমি চাইলে এখন ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। একদম হোয়াইট থাকলে এই জায়গাটা এজেস মিলে যাচ্ছে, রাইট? এরকম একটা ফিল হইতেই পারে আপনার। আপনি দেন এই কালার চলে আসেন। দেন আপনি আর একটু ডার্কে চলে যান। একদম ব্ল্যাকে গেলে আর শ্যাডোগুলো থাকবে না। সো মোটামুটি এই জায়গাটা রাখলেই পারফেক্ট। এই হচ্ছে আপনার মোকআপ করা। এবার এই মোকআপটাও সেম সিস্টেমে আপনি সেভ করবেন। শিফট কন্ট্রোল অল্টার এস। ওই ইলাস্ট্রেটরে যা করছি সেম কাজ এখানে কন্ট্রোল জিরো দিলে চলে আসতেছে। তারপর ইমেজ সাইজ দেখে নেন কত এমবি হয়েছে, 500 এমবি বা হোয়াট এভার। এখান থেকে জেপিজি চাইলে পিএনজি করতে পারেন, বাট আমরা করবো জেপিজি। কোয়ালিটি অলওয়েজ 100। ওকে, দেন এটাকে সেভ করব। সেভ করব কোথায়? ওই সেম ফোল্ডারে যেখানে আমার ডিজাইনের ফাইলটা আছে। দেন এখানে সেভ দিই। সো কাজেই এতটুকুই। খুব একটা কঠিন কিছু না। বাট মানে কনসিস্টেন্টলি যদি আপনি কাজ করেন, দেখবেন আজ থেকে ১ মাস ২ মাস পরে আপনার কাজের কোয়ালিটি বাড়তেছে। আপনি অনেক কিছু জানতেছেন, অনেক এক্সপ্লোর করে ফেলতেছেন। ১ মাস পরে আপনার আসলে ফটোশপে তেমন নতুন কিছু শিখার থাকবে না। সো প্রসেসের সাথে যেতে হবে, কাজের সাথে যেতে হবে, কাজ করতে হবে। আর একটা ফাইল আসেন, এটা কপার ফাইল। এই ডিজাইন যদি এখানে বসাতে চাই, ধরেন আমার ডিজাইন যদিও এখানে ম্যাচ করবে না হয়তোবা এই কালারগুলোর সাথে। কারণ এটা লাক্সারিয়াস ডিজাইনের ক্ষেত্রে। আমার ডিজাইন তো লাক্সারিয়াস না, আমার ডিজাইন মডার্ন। সো আসেন দেখি এখানে আসলে ডিজাইন বসানো যায় কিনা। সো এখানে লেখা আছে কার্ড 1 2। সো ফাইল ওপেন করে এই যে ইউর ডিজাইন হেয়ার। এখন দেখেন আগের ফাইলটার মতো তো আমার এখানে লেয়ারিং নাই। বিকজ অফ দ্যাট এই ফাইলটা যে ক্রিয়েট করছে আপনার মতো আমার মতো ডিজাইনাররাই এই লেয়ারিংটা করছে বা এই জিনিসটা মেক করছে। সে হয়তো একটু অ্যাডভান্স কাজ জানে, এজন্য এটা করতে পারছে। এখন সে হয়তোবা আপনার সব ফাইলের মতো তো সেম রাখবে না। আপনার খুঁজে নিতে হবে যে কার্ড 2 মানে এখানে কিছু একটা আছে। দেন ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখবেন ইওর ডিজাইন হেয়ার। এই যে ইওর ডিজাইন হেয়ার, এখানে ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ হবে, এখানে না। দেখবেন যে ছোট্ট করে একটা আইকন আছে, ট্রান্সপ্যারেন্ট আইকন বা অ্যাটাচ পিএসবি ফাইলের আইকন। সো এখানে ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে যাবে। যদি এটার ফাইলের সাইজই ডিফারেন্ট দেখে বোঝা যাচ্ছে, বাট দেখি আমরা প্লেস করে দেখি ডিজাইন প্লেস হয় কিনা বা লুকটা কীরকম আসতে পারে। যেহেতু আমার ডিজাইনের চারদিকে অনেক ব্রেদিং স্পেস আছে, সো আমার কোনো কিছু কাটবে না। কন্ট্রোল এস। ও, লুকিং গুড, দেখতে তো ভালোই লাগতেছে। আসেন ওইটাও করি, বাট এখানে এই কালারটা চেঞ্জ করা যাবে কিনা আই ডোন্ট নো। এই কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, দেন এটা সিলেকশন ডান। দেন কার্ট 1 এখানে আবার বসাই। সেকেন্ড কাজ, সেকেন্ড পার্ট যেটা নিয়ে আসি এখানে বসিয়ে দেব। এখন দেখেন এই কাজটা করতে গেলে এই যে কেটে গেছে, নাম কেটে গেছে, তাই না? সো
তার মানে কি এটা ওই সাইজে, এটার সাইজটা ডিফারেন্ট। কাস্টম সাইজ, কাস্টম ওয়ার্ক তো, এজন্য কাস্টম সাইজ। বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আচ্ছা যাই হোক। এটা দেখাইলাম এই কারণে যে অনেক ফাইলের লেয়ার অ্যারেঞ্জমেন্ট, লেয়ার নেমিং এগুলো ওই যে ডিজাইন করছে তার মতো করে করে নিবে। বাট আপনার খুঁজে নিতে হবে এই যে পিএসভি ফাইলটা কই আছে। এই কার্ডটা অনেক সুন্দর, বাট এগুলোতে কাজ করতে গেলে আবার পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে, মানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। এটা এর মধ্যে আসে দেখি। আচ্ছা এটা ওই যে শিট, এটার মধ্যেও দেখেন ওই যে সেম কাজ করছে ওরা। মোকআপ দেওয়ার কথা বলে ওরা দিয়ে দিছে শুধু ডিজাইন। এই কার্ডগুলো আমি যেখান থেকে ডাউনলোড করছি ম্যাক্সিমাম ফ্রি পিক থেকে। প্রিমিয়াম কার্ড, ওকে ফাইন। এগুলো আপনাদেরকে তো আর দেওয়া যাবে না, এগুলো আমরা ডিলিট করে দিই। বাট বাদ বাকি মোকআপগুলো দিয়ে দিব। এটাও একটা ভালো মোকআপ, ইন ফিউচারে লাগবে। এটাও একটা খুব প্রিমিয়াম মোকআপ, দেখলেই বোঝা যাচ্ছে এটাও প্রিমিয়াম মোকআপ। বাট যে ফাইলে এই যে ফাইলে ঝামেলা পাচ্ছি প্রত্যেককে আমি যা রিপোর্ট দিব আজকে এই ক্লাস শেষে, হ্যাঁ। কারণ এগুলো থাকা উচিত না, এদের ইন্ডাস্ট্রিতেই থাকা উচিত না। আচ্ছা এই কার্ডটা মনে হয় মোকাব আছে। হ্যাঁ এটা মোকাব আছে। সো ইট ইজ আবার রাউন্ড। বাট এটা কালার দিলে আসবে কিনা সম্ভবত আমি শিওর না। সো কালার দিয়ে দেখি। এরকম ক্লিক করলে এই যে দেখেন প্লেস ইওর ডিজাইনে ২টা ফাইলই চলে আসছে। তার মানে কি ব্যাক অ্যান্ড ফ্রন্ট। সো এরকম আসলে কিছুই করার দরকার নেই। এটাকে জাস্ট ফ্ল্যাটেনও দিতে পারেন, কি প্লেয়ার্সও দিতে পারেন। ফ্ল্যাটেনই দিয়ে দিব, তাহলে একটা ফাইল হিসেবে আসবে এখানে। এটা 3.5/2 সাইজ, দেখলে বোঝা যাচ্ছে। সো এবার আসেন এখানে ডিজাইনটা প্লেস করি। একদম পারফেক্টলি প্লেস হইছে, বাট একটু নিচের দিকে ঝামেলা আছে। কন্ট্রোল এস, ওকে। ডিজাইন চলে আসছে, রাইট। পার্টেন করে দিই, তাহলে এখানে লেয়ারের ঝামেলাটা আর হবে না। ব্যাক পার্টিশনটা নিয়ে আসি, বা ব্যাক পার্ট। এর নিচে একটু হোয়াইট আছে, ডিজাইনটা সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট হবে এখানে, এখানে আসলে আবার ডিজাইন সিলেক্ট খুব কম হয়। লেয়ার সিলেক্ট করলাম, করে একটু নিচের দিকে নিয়ে আসলাম, মানে কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে। নিচে একটা সাদা দাগ ছিল, তাই না? কন্ট্রোল এস ক্লিক করি। কন্ট্রোল এস ক্লিক করলে আমার এটা ডিজাইনে কনভার্ট হয়ে যাচ্ছে, মোকআপে কনভার্ট হয়ে গেছে। এটা খুবই জোস একটা মোকআপ। এটার মধ্যে যদি আপনি মেটালিক কাজ করেন আরও সুন্দর লাগবে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাজ করলে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আমি এখান থেকে চাইলে। হোয়াইট কালারটাই ভালো লাগতেছে। বা চাইলে একটু এটাকে অফ হোয়াইট কালার করে দেওয়া যায়। অফ হোয়াইট করে দিলাম। অফ হোয়াইট না, এটা ক্রিম কালার বলা যায়। অফ হোয়াইট করতে গেলে নিচের দিকে আসতে হবে। তখন আবার এই জায়গাটা ম্যাচ হয়ে যাচ্ছে। বাট যখন আমি এই কালারটা দিতেছি তখন কার্ডটা ভিজিবল থাকতেছে আমার, যেটা আমার ডিজাইনের হায়ারার্কিটা মেনটেন করতেছে, কম্পোজিশন বা প্রিন্সিপালের ওই জায়গাটা। সো এটাই আমার দরকার। ওকে, সো ডান। দেন শ্যাডো আছে নিচে একটা, শ্যাডোটা মাস্ট থাকবে। অবজেক্ট কি আছে? অবজেক্ট মানে এই কার্ডটা। তারপর দেখেন এখানে আরও কিছু অপশন আছে। এফেক্টস, এফেক্টস মানে লাইট, হাইলাইট, এগুলো চাইলে এগুলো একটু অন অফ করে দেখবেন যে এখানে কালার চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? এই রিফ্লেকশনটা আমরা অফ করে দিই, কারণ আমার এই কার্ডে কিন্তু রিফ্লেকশন হবে না। যেমন আমরা যে ধরনের প্রিন্ট করি, বিজনেস কার্ড অনেক সময় অনেক প্রিন্টিংয়ে আসার পরে কার্ডে দেখবেন যে চকচক করতেছে বা শাইন দিতেছে, বা উপরে একটা লেমিনেশন করা হয়। এগুলোকে ওয়ান কাইন্ড অফ রিফ্লেকশন, এই লেমিনেশন থেকে শুরু সবই রিফ্লেকশন করার জন্য করা হয়। বাট আমি চাচ্ছি এটা আমার ম্যাট ফিনিশিং হবে, যেন এই কার্ডটা এখন ম্যাট ফিনিশিং, নট গ্লোজি বা হাইলাইটেড বা রিফ্লেক্টেড। ওকে, আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। মিডটোনটা না, মিডটোনটা থাকুক। এবার দেখেন এই জিনিসটা দেখতে কত জোস লাগতেছে, তাই না? ডিজাইন আমি করতেছি কোথায়? ইলাস্ট্রেটরে মেইন ডিজাইন। দেন এটা প্রেজেন্টেশন করতেছি কোথায়? আমি ফটোশপে প্রেজেন্টেশন মেক করতেছি। যখন আপনি ২ টা সফটওয়্যার মিক্স করে ইন ফিউচারে কাজ করবেন, আপনার কাজ খুব সুন্দর হবে এবং আপনি অনেক রকমের অনেক কিছু করতে পারবেন। না আমি কি চাইলে এই জিনিস আমি ইলাস্ট্রেটরে করতে পারতাম? করতে পারতাম না। কারণ এই ফটো রিলেটেড বা ফটো ভিজুয়ালাইজেশন এর জন্য ফটোশপ আপনার ইউজ করতেই হবে। এখন কেউ যদি আইসা বলে যে, "না ভাই আমি ফটোশপ ইউজ করবই না।" তাহলে ও ডিজাইন থেকে ছিটকে যাবে। এটাই স্বাভাবিক। ডিজাইন স্টে করতে পারতেছে না বেশিদিন। হ্যাঁ? কারণ ওর ২ টা জিনিসই লাগতেছে। আবার অনেকে আছে যে এরকম একটা গিমিক নিয়ে আসে যে, ইলাস্ট্রেটর এর কাজ আগে শিখা ঠিক না, বা সামথিং আগেই ফটোশপ শুরু করে। সো আশা করি আপনারা বুঝতেছেন যে ১ম এই ফটোশপে কাজ করাটা দরকার নাই।
কারণ ফটোশপে আপনি সবকিছু করতে পারবেন না, কিন্তু মেইন ডিজাইন কিন্তু আপনার ইলাস্ট্রেটরে করতে হবে। সো বেটার যে আমি ইলাস্ট্রেটর আগে শিখি, এবং ইলাস্ট্রেটর যখন এই প্রেজেন্টেশনগুলো টুকটাক করে মেক করতেছি, প্রচুর পরিমাণে মোকআপ ইউজ করতেছি, তখন তো আমি এই টুলসগুলোও শিখতেছি, তাই না? ওই সেম টুল, আইড্রপার টুল, ক্রপ টুল আছে এখানে, প্যাচ টুল আছে এখানে, কিছু অ্যাডভান্স কাজ আছে যেগুলো আমরা যখন অ্যাডভান্স প্রসেসে যখন আমরা যাব, তখন এই জিনিসগুলো একটা 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 করে আমরা দেখব যে আসলে কি কাজ করে। নরমালি আমি সোশ্যাল মিডিয়ার ডিজাইন করার জন্য ফটোশপটা অনেক বেশি ইউজ করি, আবার ওর মধ্যে টেক্সটের কাজ করতে গেলে তখন আবার ইলাস্ট্রেটর ইউজ করতেছি। সো কথা হচ্ছে, দুইটা সফটওয়্যার আপনার ইউজ করতে হবে, কোনো সফটওয়্যারের উপরে ডিপেন্ড থাকা যাবে না। যেমন মিডজার্নি আসছে, আরও অনেকগুলো এআই আসছে, রাইট? এআইকেও ইউজ করতে হবে। এআই, ফটোশপ, ইলাস্ট্রেটর যখন আপনি অ্যাডভান্স প্রসেসে এগুলো শিখতেছেন, দেন আপনি মার্কেট প্লেসে যান, আপনাকে অনেক অনেক ক্লায়েন্ট আপনাকে রিচ করতে চাইবে, কারণ আপনার কাজ তখন সুন্দর হবে, তাই না? আর শুধুমাত্র ফটোশপ শিখে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, চেহারাটা একটু গ্লোজেই করতে পারবো, যে কাজগুলো এখন আর টাকা দিয়ে কেউ করায় না, কারণ এখন এআই আসার কারণে বাইরে যারা আগে এই কাজগুলো দিত, তাদের এখন এমন অপশন আসছে যে এক ক্লিকে ব্রাইডাল ফটোশ্যুটের যত রকমের এডিট আছে সব এক ক্লিকে হয়ে যাচ্ছে কিন্তু। স্যার সামনে হয়তো বা এই কাজগুলো থাকবে না, বাট কথা হচ্ছে এই কাজ যার লাগবে, এআই তো এই কাজ দিতে পারবে না। এআইকে কাজ করাইতে গেলে যেটা করতে হবে আমার, এআইকে বলতে হবে যে আমার এই জিনিস লাগবে, তুমি বানায় দাও। এআই একদম এক্সাক্ট এইরকম এই জিনিস দিতে পারবে না, মানে কাস্টমার করাইতে হলে আপনার মতো, আমার মতো ডিজাইনার যারা আছে তাদের কাছে আসতে হবে, এবং আমরা ডিজাইনাররা আসলে এআইকে অ্যাজ এ টুলস হিসেবে ইউজ করবো। লাইক দ্যাট, হয়তো এই লোগোটার জন্য আজকে ফ্রি পিক নিছি, আমি ফ্রি পিক না নিলেও কিন্তু আমার হয়তো আমি মিডজার্নি থেকে কিন্তু এটা বানাইতে পারতাম, একদম এক্সাক্ট এটা বানানো যাইতো না, হয়তো বা কাছাকাছি কিছু বানাইতে পারতাম, বা কনসেপ্ট জেনারেট করতে পারতাম। মিডজার্নিকে বললেই হয় যে তুমি আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন রেডি করে দাও, ওকে আমি এনাফ প্রম্পট দিচ্ছি, এনাফ কমান্ড দিতেছি, ও এর থেকে আরও বেটার বেটার আইডিয়া দিতেছে, ওই আইডিয়াটা আমি নিয়ে আমি আমার কাজ করতেছি। ওইটা যখন করতে পারবো তখন আসলে আমি মার্কেটে স্টে করতে পারবো, বিকজ অফ দ্যাট আমার নিজেকে মডার্ন করতে হবে, মডার্ন যে টেকনোলজি আসতেছে সেটার সাথে, মানে কি বলে যে নিজের সাথে ওইটার অ্যাডপশন মেক করতে হবে ভাই। আপনারা হয়তো বা ইদানিং দেখেছেন যে অ্যাপল ভিশন প্রো চলে আসছে। অ্যাপল ভিশন প্রোর যে ইউআই ডিজাইন যেটা, ওইটা কি আমাদের এই ইউআই ডিজাইনের মতো, এই ডিসপ্লে ইউআই এর মতো হবে? এখন যে ইউআই ইউএক্স ডিজাইনার এখনই অ্যাপল ভিশন প্রো বা মানে এই টাইপের হেড গিয়ারের সাথে কাজের নিজের এভলিউশন না করতেছে, ও তো আর বেশি না, সর্বোচ্চ গেলে ১ বছর ১.৫ বছর টিকে থাকবে মার্কেটে। এবার হায় হুতাশ করা শুরু করে দিবে। বাট আপনি যেহেতু চালাক ডিজাইনার, আপনি যেহেতু স্মার্ট ডিজাইনার, আপনি ইন্ডাস্ট্রি বুঝতেছেন, আপনার কাজ কি? এখনই প্র্যাকটিস শুরু করে দেয়া, এখনই প্র্যাকটিস শুরু করে দেয়া যে আমি অ্যাডভান্স টুলস নিয়ে কাজ করব। কারণ আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিটা এতটাই মানে চেঞ্জ হয় যে ১ দিন ২ দিনের মধ্যে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। ওকে? ট্রেন্ড বুঝতে হবে যে আমার ওয়ার্ল্ড কোন জায়গায় যাচ্ছে। আমি থার্ড ওয়ার্ল্ডের একটা মানুষ, থার্ড কান্ট্রির একটা মানুষ। হ্যাঁ? সো আমার এখানে আমি থাকতেছি, ওকে ফাইন। তার মানে এই না যে আমি ফার্স্ট ওয়ার্ল্ডে কি চলতেছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কি চলতেছে ওটা জানতেছি না। ওটা না জানলে তারা আমাকে কেন কাজ দিবে? তাই না? তারা তো আমাকে পেই করতেছে তারা যেটা চায়। ওকে? সো আই গেস আপনারা কাজ করতে পারবেন। আপনারা সেম এক্সাক্ট এই মোকআপটা ইউজ করেন। তাহলে আপনাদের যত ডিজাইন আছে সব সুপার দেখা যাবে, এবং এটা রাউন্ড করা। ওকে, এই রাউন্ড করাটা খুব একটা কঠিন কিছু না। এটা প্রিন্টে যাওয়ার পরে এই ডিজাইনটা দেওয়ার পরে ওরে আমি বলে দিব যে আমার এই যে কর্নারগুলো রাউন্ড হবে। ও এটার মধ্যেই কাটিংটা রাউন্ড করে ফেলতে পারবে। এটা আমার আসলে খুব একটা হেডেক না। বাট আগে হেডেক ছিল। আগে এটা নিজের রাউন্ড করে দেয়া লাগতো। আমাদের ডিজাইনারদের রাউন্ড করে দেয়া লাগতো। আউটপুটের মধ্যে তখন পিএনজিতে সেভ করা লাগতো। অনেক কিছু আছে। ওকে? সো সেগুলো করা যাবে। আচ্ছা, আমার এই জায়গাটায় হয়তোবা কোনো একটা মিস্টেক হইছে কিছু একটা। এই কালারটা আসে নাই। যখন ক্লিপিং মার্কস করছি তখন এই মিস্টেকটা হইছে। সো যাই হোক, এটা যেহেতু আপনাদের শিখানোর জন্য, আর এটা কেটে পড়ে যাবে। আমার মেইন ডিজাইন কিন্তু দেখেন, এই যে ধরেন একটা ভুল করে ফেলছি বা কিছু একটা হইছে, কোনো একটা মিস্টেক হইছে। হইতেই পারে ভাই। হ্যাঁ? আপনি, আমি, আমরা মানুষ, মিস্টেক হবে ডিজাইনে। বাট বেসিক জিনিসগুলো কিন্তু মিস্টেক হয় নাই। এটা তো এমনিতেই কেটে পড়ে যাইত। কোনো সমস্যা নাই। এভাবে হোয়াইট করে দিলেও সমস্যা নেই। ও যখন কাটিংটা দিবে, আর বাহিরের মেশিনগুলো অটোমেটিক কাটিং হয়। প্রিন্ট হয়ে একদম কাটিং হয়ে রেডিমেড প্রোডাক্ট বের হয়। সো ওইখানে এটা অটোমেটিক্যালি কেটে পড়ে যাবে। এখানে যা থাকুক। যেমন এই ডিজাইনে এই যে এই পার্ট যা আছে সব কেটে কিন্তু পড়ে যাবে। এটা ব্লিড এরিয়াতে চলে গেছে। ওকে, সো এই হইছে ওভারঅল কথাবার্তা। আজকে ক্লাস কন্টেন্ট আজকে মোটামুটি একটু টাচ করলাম ফটোশপে। এটা টাচ করতেই হবে। আপনি যে ডিজাইনই করেন না কেন ইলাস্ট্রেটর, সেটা দেখতে ১ম এ খুব একটা আহামরি লাগে না। বাট যখন সেটাকে আপনি মোকআপ ইউজ করতেছেন, সুপার দেখতে লাগবে। মানে ব্যাপারটা এরকম যে ৫ টাইমস বেটার দেখতে লাগে। তাই না?
সো ফটোশপ ইউজ করেন। ফটোশপে আপাতত এগুলো ইউজ করেন। আগে মকআপ করা শিখেন, তারপর দেখবেন এই এখানেও অনেক কাস্টমাইজেশন আপনি করতে পারতেছেন। লাইক দ্যাট আমার মনে হইছে যে ধরেন এই ডিজাইনটার মধ্যে আমি আরেকটু কাস্টমাইজ করতে চাচ্ছি। দেন আমি কি করলাম যে এটার হয়তোবা এখান থেকে ব্রাইটনেস বাড়ায় দিব আমি। ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে এটা ক্লিপিং মাস্ক করে দেই। রেড ক্লিপিং মাস্ক। আমি ব্রাইটনেস বাড়ানো কমানোটা কাজটা করতে পারতেছি। বাট এটা আপাতত এই মুহূর্তে তো আমার দরকার নাই। তাই না? বা আমি এফেক্টস সেকশনে চলে যাই। এফেক্টসে গিয়ে আমি হয়তোবা কালারটা দিয়ে দেখি যে কালার চেঞ্জ হয় কিনা। কালার এখান থেকে ইনস্ট্যান্ট ডিজাইন কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি। ওকে? অন্য কোথাও কালার চেঞ্জ হচ্ছে না। বাট এটা তো আমার এই মুহূর্তে দরকার নাই। এই মুহূর্তে আমার কি দরকার? এই কালারগুলো ম্যানুয়ালি এখানে করাটা। তাহলে আমি প্র্যাকটিস করব। তাহলে আমি শিখব। আগেই শর্টকাট করা দরকার নাই। আগে কাজ শিখি, দেন প্রচুর পরিমাণে শর্টকাটের অপশন আমি পেয়ে যাচ্ছি কিন্তু। আমি এখান থেকে এটাকে এই কালার দেওয়ার পরে হয়তোবা স্যাচুরেশন কমায় দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, লাইটনেস কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। a lot of things আমি চাইলেই কিন্তু করতে পারবো। অপশন আছে। বাট দিন শেষে এটা আমি ডিজাইন ক্লায়েন্টকে দেওয়ার পরে তাকে কয়েকটা ভার্সন দিতে পারি। লাইক দ্যাট একই ডিজাইনের আমি অনেকগুলো কালার ভার্সন দিতেছি। এখান থেকে দিতেছি। ফাইনালি ও বলল ব্লু কালারটা ভাল লাগছে। দেন আমি ইলাস্ট্রেটরে গিয়ে যতগুলো কালার আছে সব রিলিজ ক্লিপিং মার্কস করে দেন জাস্ট ব্লু কালার দেওয়া শুরু করে দাও। করে আবার ফাইল রেডি করে ওকে পাঠায় দাও। সহজ। এখন কথা হচ্ছে কাজ করতে হবে, ডিজাইন সেন্স ইমপ্রুভ করতে হবে। টুলস অপারেশন কিছুই না ভাই। এগুলো জাস্ট ভোগার জিনিস। ব্যাপার হইছে এগুলো দিয়ে কাজ করতে হবে। বাট ডিজাইন ইন্ডাস্ট্রিতে মেইন হচ্ছে আপনার ডিজাইন সেন্স, আপনি কিভাবে কাজ করতেছেন, আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন কিনা, আপনি টুলসগুলো ইউটিলাইজ করতে পারতেছেন কিনা। এই সব কিছু যখন করতে পারবেন, আফটার দ্যাট আপনি ক্লায়েন্টের কাছে যাবেন। ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, কাজ করবেন, ক্যারিয়ার গ্রো হবে, ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করবেন। সিম্পল। নট এ বিগ ডিল। ওকে? সো আজকের এই পুরো ক্লাস কনটেন্ট অনেক বেশি লং করে ফেলেছি। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ক্লাস লং হলেও সমস্যা নেই। কিছু শিখেন। শিখার জন্যই যেহেতু এসেছেন। আর আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হোমওয়ার্কগুলো অবশ্যই আ গ্রাফিক ক্লায়েন্ট ডিজাইন ফান্ডামেন্টাল গ্রুপের এই ভিডিওটা যেখানে আপলোড হচ্ছে, সেখানে অবশ্যই কমেন্ট করে দেখাবেন। আজকের এই ক্লাস কনটেন্ট যদি কারো হোমওয়ার্ক আমি না পাই, দেন আই থিংক যে আপনি হয়তোবা নেক্সট ক্লাস গ্রুপে আর নাও পেতে পারেন। ওকে? সো প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আমি হয়তোবা আপনাদেরকে এনাফ টাইম দিব প্র্যাকটিস করার জন্য। একদিন টাইম দিতেছি। আজকে ডে, দেন আগামীকালকে পুরো ডে পাচ্ছেন এবং কাজ করে দেখাইতে হবে। ওকে? সো আজকের পুরো ওভারঅল কনটেন্ট এইটাই ছিল আপনাদেরকে দেখানো। নেক্সট ক্লাসে আমরা হয়তোবা আরেকটু বেটার কিছু দেখব, আরেকটু বেটার কিছু করার ট্রাই করব, হার্ড কিছু করার ট্রাই করব। ওকে? সো আজকের এই ক্লাসে এই পর্যন্ত কনটেন্ট ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।